সদ্য নিজের চাচাতো ভাইয়ের বিয়ে করা বউ আদ্রিতাকে তুলে নিয়ে এসেছে আয়ান, এবং কি তুলে আনতে নিজের বাবার মাথায় বন্দুক ঠেকাতেও দুইবার ভাবেনি আয়ান, শুধুমাত্র নিজের ভালোবাসার জন্য। একটা রুমের মধ্যে রাগী দৃষ্টিতে আয়ান তাকিয়ে আছে আদ্রিতার দিকে। আয়নের সামনেই আদ্রিতা অজ্ঞান হয়ে পড়ে আছে বিছানায়। রাগে আয়নের পুরো শরীর ফেটে যাচ্ছে। আয়ান নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। আয়নের মাথায় শুধু একটা কথাই বেজে চলেছে, আদ্রিতা তার সাথে কেন এমন করলো? কেন সে নিলয়কে বিয়ে করলো? কেন সে আয়নকে বিয়ে করলো না? কেন সে তার আব্বুর কথার অমত করলো না? আমি এত কিছু করার পরও সে কেন নিলয়কে বিয়ে করলো? আয়ান নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে এক গ্লাস পানি নিয়ে এসে আদ্রিতার মুখে ছিটিয়ে দিল, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আদ্রিতার জ্ঞান ফিরে এলো। আদ্রিতা চোখ খুলে নিজেকে একটা বন্ধ ঘরে আবিষ্কার করে, এবং তার সামনে দাঁড়িয়ে আছে আয়ান। আয়ানকে দেখে আদ্রিতা একটু ভয় পেয়ে যায়। আদ্রিতার জ্ঞান ফিরতেই আয়ান শক্ত করে আদ্রিতার গলা চেপে ধরে। আয়ান এভাবে গলা চেপে ধরাই আদ্রিতা নিঃশ্বাস নিতে পারছে না। আদ্রিতার চোখে পানি চলে এসেছে। আদ্রিতা কাঁদতে থাকে। আয়ান আদ্রিতার গলা ছেড়ে দিয়ে দুহাত শক্ত করে চেপে ধরে বলে, কেন করলি এমন? কোন সাহসে তুই এমনটা করলি? এর ফল কি হতে পারে তা তুই ভালোভাবেই ভোগ করবি। ছাড় আয়ান, আমি ব্যথা পাচ্ছি। আর আমাকে তুই কেন এখানে নিয়ে এসেছিস? ছাড় আমাকে, আমি বাসায় যাব। আর এখন তোর আমার প্রতি কোনো অধিকার নেই, কারণ এখন নিলয় আমার বিয়ে করাবর। আদ্রিতার কথা শুনে নিলয় আরও রেগে যায়। রাগে আয়নের চোখ মুখ লাল হয়ে যায়। আয়ন আরও শক্ত করে আদ্রিতাকে চেপে ধরে বলে, কিসের বিয়ে? কিসের বর? তোর বর তো একমাত্র এই আয়ান চৌধুরী। পাগলামি করিস না আয়ান, আমার বিয়ে হয়ে গেছে আর বর্তমানে নিলয় আমার বর। বিয়ে 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 বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? কার বর? বিয়ে যেহেতু হয়েছে সেই অনুযায়ী বাসর আজকে হওয়ার কথা। ওকে ফাইন, বিয়ে যেহেতু হয়েছে বাসর আজকে হবে তোর, তা আবার এই আয়ান চৌধুরীর সাথে। কথাটা বলেই আয়ন হাসতে থাকে আদ্রিতাকে ছেড়ে দিয়ে। আয়নের কথা শুনে আদ্রিতা চমকে যায় আর ভয় পেয়ে যায়। আয়নের কথা শুনে আদ্রিতা অনুভব করতে পারছে যে তার সামনে কি হতে চলেছে। তখন আদ্রিতা ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় আতঙ্কিত হয়ে বলে, মানে কি বলতে চাচ্ছিস তুই? ছাড় আমাকে, আমি বাসা যাব। মানে আজকে আপনার বাসর হবে। বাসর তাও আবার এই আয়ান চৌধুরীর সাথে। কথাটা বলেই আয়ন নিজের শার্ট খুলতে থাকে। এটা দেখে আদ্রিতা আয়নের পা জড়িয়ে ধরে আর বলে, প্লিজ তুই আমার সাথে এরকম করিস না। নিলয় আমাকে বিয়ে করেছে, সে অনুযায়ী আমার উপরে শুধু নিলয়ের অধিকার। কথাটা শুনে আয়ন অনেক রেগে যায়। সাথে সাথে আয়ন রেগে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আদ্রিতার চুলের মুঠি ধরে ফেলে আর চিৎকার করে বলে, নিলয় নিলয় নিলয়, ওই কুত্তার বাচ্চার নাম আরেকবার মুখে নিলে চিপ টেনে ছিঁড়ে ফেলবো। কি আছে ওই নিলয়ের মধ্যে যা আমার মধ্যে নেই? এই আয়ান চৌধুরীর মধ্যে কি আছে আর এই আয়ান চৌধুরী কে তা এক্ষুনি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। কথাটা বলেই আদ্রিতাকে বিছানায় ছুঁড়ে ফেলে আর আদ্রিতার দিকে এগিয়ে যেতে থাকে। তখন আদ্রিতা হাত জোর করে বলে, প্লিজ আমার সাথে এমন কিছু করিস না। আমার চরিত্রে কলঙ্কের দাগ কেটে দিস না। আমাকে সমাজের সামনে ধর্ষিতা বানাস না। আপনি শুধু আমার, আপনি চরিত্রহীন হলেও আমার, ধর্ষিতা হলেও আমার, আপনি সারা বিশ্বের কলঙ্কিত নারী হলেও আপনি আমি আপনার জন্য পুরো পৃথিবী ধ্বংস করে দিতে রাজি আছি। কথাটা বলে আয়ন আদ্রিতার উপরে ঝাঁপিয়ে পড়ে। আয়ন জোরপূর্বক আদ্রিতাকে কিস করতে থাকে আর ছোট ছোট কামড় দিতে থাকে। এক সময় আয়ান আদ্রিতার শাড়ি খুলতে থাকে। তখন আদ্রিতা নিজের শাড়ি ধরে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমার সাথে এমন করিস না। তুই আমাকে ভালোবাসিস, আমি মরে যাব। আদ্রিতার কথা আর আয়নের কানে যায় না। আয়ন এক টানে আদ্রিতার পুরো শাড়ি খুলে ফেলে আর আদ্রিতাকে বিছানায় ফেলে দিয়ে জোরপূর্বক কিস করতে থাকে। আদ্রিতা নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আয়নের শক্তির সামনে সে পেরে উঠছে না। আয়ন আদ্রিতার হাত তার ওড়না দিয়ে শক্ত করে বেঁধে দেয়। আদ্রিতা আয়নের সাথে হেরে গিয়ে অনবরত কাঁদতে থাকে। আয়নের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আয়ন পাগলের মতো হিংস্রভাবে আদ্রিতার চরিত্রে দাগ কাটতে ব্যস্ত।
আয়নের এমন আচরণ হিংস্রতা দেখে আদ্রিতা নিজেকে আর বাঁচাতে পারে না, নিজেকে সঁপে দেয় আয়নের হাতে আর অনবরত কান্না করতে থাকে। আর সব কিছু আয়নের হিংস্রতা অতি কষ্টে সহ্য করতে থাকে। আদ্রিতার বেঁচে থাকার কোনো ইচ্ছে শক্তি আর নেই। আদ্রিতার এই মুহূর্তে পৃথিবীর মায়া ত্যাগ করে মরে যেতে ইচ্ছে করছে। আয়নের হিংস্রতা আদ্রিতা সহ্য করতে পারছে না, চিৎকার করে অনবরত কান্না করতে থাকে সে। আয়ান ঠিক হিংস্র নরপশুর মতো আদ্রিতার চরিত্রে দাগ কাটতে ব্যস্ত। আয়ান ঠিক একটা পশুর মতো হিংস্রতা নিয়ে আদ্রিতাকে ধর্ষণ নামক কলঙ্কে কলঙ্কিত করতে থাকে। আদ্রিতা চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু সেদিকে আয়নের কোনো ভ্রুক্ষেপ নেই। আয়ন হিংস্রভাবে আদ্রিতার উপর নিজের পুরুষত্ব ফলাতে ব্যস্ত। 20 মিনিট লেটার, প্রায় 20 মিনিট পর আয়ন আদ্রিতাকে ছেড়ে দেয়। আদ্রিতার শরীর প্রায় নিস্তেজ হয়ে এসেছে। আদ্রিতার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আয়ন আদ্রিতার দিকে একবার তাকিয়ে আদ্রিতার হাত খুলে দিয়ে ওয়াশরুমে চলে যায়। আদ্রিতার শরীরে তেমন কোনো শক্তি নেই, কোনো রকমে কম্বল নিয়ে নিজের শরীর ঢেকে নেয় আর অযোধ্যারাই কাঁদতে থাকে। আজ থেকে আদ্রিতার শরীর অপবিত্র পরিণত হলো। একটা নারীর সবচেয়ে মূল্যবান জিনিসটা সে হারালো এবং সমাজে প্রতিনিয়ত অবহেলিত এক কলঙ্কিত চরিত্রহীন ধর্ষিতা নারী হিসেবে পরিণত হলো। কে এই আয়ান? কে এই আদ্রিতা? কেনই বা আয়ান নিজের চাচাতো ভাইয়ের সদ্য বিয়ে করা বউ আদ্রিতাকে তুলে নিয়ে এসে ধর্ষণ করলো? কেনই বা আয়ান তার বাবার মাথায় বন্দুক ধরতেও দ্বিধাবোধ করেনি? সব কিছু জানতে হলে আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আয়ান আর আদ্রিতার সম্পর্কটা কী এবং হয়েছিলটা কী? ফ্ল্যাশব্যাক। একটা ব্রিজের উপর বসে আড্ডা দিচ্ছে আয়ান এবং তার দুই বন্ধু আবির এবং অন্তর। তারা বসে ফ্রি ফায়ার খেলছিল বাজিতে, যেখানে একদিকে আয়ান একা আর এক আবির আর অন্তর। কাস্টম ম্যাচে 6-6 পজিশন। এমন সময় আয়নের ফোনের নেট পিন 99+ হয়ে যায় এবং সেই সুযোগে আয়নকে আবির মেরে দেয়, যার ফলে আয়ন হেরে যায়। এরকম সিরিয়াস মোমেন্টে 999+ হওয়ার কারণে আয়ন অনেক রেগে যায়। আয়ন তাকিয়ে দেখে তার ফোনের স্ক্রিনে একটা নাম্বার ভেসে উঠেছে। এই কারণেই আয়নের 999+ হয়ে যায় আর রেগে বলে ওঠে, কোন মাদারবোর্ড রে? আয়ন কথাটা বলে ফোনটা রিসিভ করলো। আয়ন গালি দিতে যাবে এমন সময় ফোনের ওপাশ থেকে একটা ছেলে বলল, ভাই, আদ্রিতা আপুকে একটা ছেলে বাজে বাজে কথা বলেছে আর গায়ে হাত দিতেছিল। কথাটা বলে আয়নের চোখ মুখ লাল হয়ে গেল। আয়নের পুরো শরীর রাগে কাঁপছে। আয়নের পুরো শরীর যেন আগুন ধরে যায়। আয়ান দাঁতে দাঁত চেপে বলে, কোন কনক্রিট পোলা আমার আদ্রিতাকে বাজে কথা বলেছে, গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে? নাম কি? নাম তো জানি না, তবে এখনো ক্যাম্পাসেই আছে। কনক্রিট পোলারে দেখে রাখ, আমি জাস্ট 10 মিনিটের মধ্যে আসছি। আমার কলেজে হাত দেওয়ার পরিণাম কি হতে পারে তা ভালোভাবে বুঝিয়ে দেব। কথাটা বলে আয়ন ফোনটা কেটে দেয়। আবির আর অন্তরকে কিছু না বলে সাথে সাথে বাইক নিয়ে ফুল স্পিডে ভার্সিটির দিকে আসতে লাগে। আয়নের এমন আচরণে খানিকটা অবাক হয় আবির আর অন্তর। তারপর তারা দুইজনও ফুল স্পিডে আয়নের পিছনে পিছনে আসতে লাগে। আরে মামা, তোর পায়ে ধরে আসতে চালা, হেলমেট পরি নাই। একবার বললে বিনা টিকিটে কবরস্থানে শুয়ে যাব। শুভালা, কিচ্ছু হবে না। আয়নকে দেখছিস না কিভাবে যাচ্ছে? বড় কোনো সমস্যা হয়েছে মনে হয়। আরে মামা, ওর আর তোর জীবনের কোনো মায়া না থাকতে পারে, কিন্তু আমার আছে। আর একটা কথা বললে কিন্তু কবরস্থানের টিকিট ছাড়াই উপরে পাঠায় দিব। এই মামা, না না না, যেমনি ইচ্ছা চালা। আমি চোখ বন্ধ করলাম, বেঁচে থাকলে শুধু একটা ডাক দিস। কথাটা বলেই আবির চোখ বন্ধ করে আরও শক্ত করে জড়িয়ে ধরে অন্তরকে। অন্তর আর কিছু না বলে আয়নের পিছু পিছু উড়াধুরা বাইক টানতে থাকে। 20 মিনিটের রাস্তা প্রায় 12 মিনিটে চলে আসে আয়ান। আয়ান সোজা বাইক নিয়ে ক্যাম্পাসে ঢুকে একটা ছেলের সামনে এসে বাইক থামায় আর প্রচণ্ড রেগে বলে, এই কনক্রিট পোলা, কই তুই? আমার কলেজে হাত দেওয়া না? এই যে বাইকের উপরে বসে আছে সাদা টি শার্ট পরা ছেলেটা।
ছেলেটা আয়ানকে দেখিয়ে দেয়। আয়ান তাকিয়ে দেখে বাইকের উপর বসে কয়েকটা ছেলে আড্ডা দিয়ে যাচ্ছে, যার মধ্যে ওই ছেলেটাও আছে। আয়ান একটা স্টিক হাতে নিয়ে সোজা ওই ছেলেটার সামনে চলে যায়। কোনো কথা না বলে সেখানকার সব কয়টা ছেলেকে স্টিক দিয়ে উড়াধুরা পেটাতে লাগলো। এমন সময় আয়নের পিছু পিছু আসা আবির আর অন্তরও এসে ছেলেগুলোকে মারতে থাকে। ছেলেগুলো কোনো চান্সই পাচ্ছে না আয়ান, আবির আর অন্তরের কাছে, এবং কি ছেলেগুলো নিজেরাই বুঝতে পারছে না তাদেরকে এত বাজেভাবে মারা হয়েছে। ক্যাম্পাসের সবাই তাকিয়ে আছে, এই ছেলে তিনটা কে, আর কেনই বা এই ছেলেগুলোকে এভাবে মারছে। এক পর্যায়ে আয়ান, আবির আর অন্তর ছেলেগুলোকে মারতে মারতে বাজে অবস্থা করে ফেলে। আয়ান সাদা টি শার্ট পরা ছেলেটাকে একটু বেশি বাজেভাবে মেরেছে। তখন আয়ান থেমে গিয়ে আবির আর অন্তরকে থামতে বলে। আয়ানের কথা শুনে আবির থেমে গেলেও অন্তর থামে না। অন্তর পা দিয়ে অনবরত মারতে থাকে। তখন আয়ান ধরে অন্তরকে থামিয়ে বলে, আজকের জন্য এটাই এনাফ। সময় হলে আনলিমিটেড মারিস, সমস্যা নেই। চল এখন। খনকির পোলা এমনি আদামরা হয়ে গেছে। হসপিটালে বেড কনফার্ম 3 মাস। নেক্সট টাইম আর সাহস পাবে না এমনটা করার। কথাটা বলে আয়ান অন্তর আর আবিরকে নিয়ে চলে আসে ক্যাম্পাস থেকে বাইক নিয়ে। ভার্সিটির বাহিরে এসে আয়ান একটা সিগারেট ধরিয়ে নেয়। চোখ বন্ধ করে আয়ান সিগারেটে 2টা টান দিয়ে অন্তরকে দিয়ে দেয়। অন্তর আয়ানের থেকে সিগারেট নিয়ে টানতে থাকে আর জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে বলে, মারলাম কেন? জানিস না তো মারলি কেন? আর থামতে বলার পর কেন এভাবে মারছিলি? অনেকদিন পর সুযোগ পাইছি, তাই তোর সাথে যোগ দিলাম। আর আমার শরীরটা সবসময় কেমন যেন মারার জন্য নিষ্ফিস করে, তাই একটু শরীরের নিষ্ফিসারিটা ছোটালাম। শালা তার কাটা, সারা জীবন এরকমই রয়েই গেলি। একটু আবিরের মতো তো হইতে পারিস নাকি? তুই কি ওর চেয়ে কম নাকি ভাই? আমার মতো ভালো তোরা হইতে পারবি না। তোদের সাথে ফ্রেন্ডশিপ করে আমার জীবনটা আজ অন্ধকার। এইদিক ওইদিক ডানে বামে কোনো দিকেই কিছু হয় না, সব কিছু। তোরা আমার লাইফে আসার পর আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। তোরা তোদের মতো থাক ভাই, আমি গেলাম। কথাটা বলেই আবির একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। আবির খানিকটা যেতেই পিছন থেকে আয়ান আর অন্তর দিল এক ধাওয়া। অবশেষে 2 মিনিট দৌড়ানোর পর আয়ান আর অন্তর আবিরকে ধরে ফেলে। তখন আবির বলে, কে ভাই আপনারা? আমাকে এইভাবে ধরে আছেন কেন? সারেন মিয়া। আমরা কে সেটা এক্ষুনি বোঝাচ্ছি। অন্তর ধর শালারে। কথাটা বলে আয়ান আবিরের 2 হাত ধরে ফেললো আর অন্তর 2 পা। পাশে ছিল একটা পুকুর। আবির কিছু বুঝে ওঠার আগেই অন্তর আর আয়ান আবিরকে পুকুরে দিল এক কিক। সাথে সাথে আবির পুকুরের পানিতে গিয়ে পড়ায় সারা শরীর ভিজে যায় সব কিছু। আবির কোনো রকম সাঁতার কেটে পুকুর থেকে ওঠে। আবিরের খানিকটা দূরে এসে দাঁড়িয়ে আবিরকে দেখে হাসতে থাকে অন্তর আর আয়ান। আবির ওদের দুজনকে কি বলবে ভেবে পাচ্ছে না। কোনো কিছু বলে লাভ হবে না, এটা আবির জানে। তাই আবির মনে মনে ভাবলো ওদের দুজনকে জায়গা মতো সিস্টেম দিতে হবে। এখন কিছু করা যাবে না, ওরা 2 জন আছে, পারা যাবে না। আবির ভেজা শরীরে ভেজা শার্ট প্যান্ট নিয়ে আয়ান আর অন্তরের কাছে আসে। তখন আয়ান আর অন্তর হাসতে হাসতে অন্তর বলে, দেখলি তো আমরা কে? দেখলাম সময় মতো, আমিও দেখিয়ে দিব আমি কে। তখন কেঁদে কুল পাবি না তোরা। এই আয়ান কখনো কাঁদে না। আর আমরাও দেখব তুই কোন সাপ্রি। ও মামা, সেই ছাপরি। আবির ছাপরি। না না, আবির ছাপরি। কথাটা বলেই অন্তর আয়ানের সাথে হাত মেলায় আর 2 জন হাসতে থাকে। আবির অসহায় শিশুর মতো দুজনের দিকে তাকিয়ে আছে। রাস্তা দিয়ে অনেক মানুষ আর মেয়ে যাওয়ার ফলে ওদের দেখছে। এটা দেখে আবির বলে, এই মামা, পরে হাসিস, এখন চল। এই ভিজা শরীরে রাস্তা দিয়ে কত মেয়ে যাচ্ছে, আমাকে দেখছে, শরম লাগ। আচ্ছা ঠিক আছে চল। আর দেখ সব কিছু ঠিক আছে কিনা। আবার কি হয়েছে? আর কি ঠিক থাকবে? আরে গাধা, পানিতে পড়ার কারণে বললাম ওর ফোন, ঘড়ি ও ওয়ালেট সব কিছু ঠিক আছে কিনা। আরে ভাই, ঘড়ি ফোন সব কিছু তো ওয়াটারপ্রুফ, কিচ্ছু হবে না, চল। শরম করতেছে আমার। শালা তোর এত শরম কেন? আজকাল কিছু কিছু মেয়ে তো বুকে ওড়না দেয় না, ওদের শরম করা উচিত, সেখানে তোরে তো শরম কেন?
আজকালকার যে মেয়ে ওদের তুলনা আমাদের ছেলেদের শরম বেশি। আজকালকার কিছু কিছু মেয়ে তো থাম ভাই, তোর বলারও দরকার নেই ভাই। তুই বললে এখন কি বলবি সেটা আমি জানি, আর সেটা কি পরিমাণে নেগেটিভ হবে সেটাও আমি জানি। তোর বলতে হবে না, অন্তর বুঝে গেছে। ওকে, বললাম না, তাড়াতাড়ি চল, সরম সরম। আচ্ছা চল। মামা একটা কথাও তো বললি না। কি কথা? এই যে ভার্সিটির ছেলে, এই যে ভার্সিটিতে ছেলেগুলোকে মারলাম, আর তুই তখন কিছু না বলে এইভাবে আসলি কেন? তোর সাথে সাথে অন্তরও তো আমাকেও কবরস্থানে শোয়াবে ভেবেছিল। আরে ওইখানে একটা ছেলে আমার কলেজাকে বাজে বাজে কথা বলছিল, আদ্রিতার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল বলে খনকির বলায়। আরে বাবা, আগে বলবি তো, ওদের তো মারই হয় নাই, আরও মার খাওয়া ওদের প্রাপ্য ছিল। ও শিট। আরে মামা, মাথা ঠান্ডা কর। ওই ছেলেটাকে যে পরিমাণে আমি মেরেছি, 3 মাসের আগে হসপিটালে বেড থেকে উঠতে পারবে না। আর বাকিগুলো ওর সাথে থাকার কারণে বেচারারা ফাও ফাও মার খাইছে। তুই কিভাবে জানলি যে আদ্রিতাকে বাজে বাজে কথা বলছে? আর আদ্রিতা কোথায়? ও শিট, আমার তো মনেই ছিল না আদ্রিতার কথা। ভার্সিটিতে থাকলে তো আমাদের বাধা দিতে আসতো। কথাটা বলেই আয়ন ফোনটা বের করে আদ্রিতাকে ফোন করে। ফোন রিং হয়েছে কিন্তু কেউ তুলছে না। প্রথমবার কেটে গেল। আয়নের টেনশন হতে লাগলো। আয়ন আবার ফোন দেয়। এবার 10-15 সেকেন্ড পর এসে আদ্রিতা ফোন রিসিভ করে বলে, কিরে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ভ্যা ভ্যা করে এত ফোন দিচ্ছিস কেন, কি হয়েছে? থাপড়িয়ে গাল লাল করে দিব। ফোন ধরতে এত সময় লাগে? কই তুই? আমি তো বাসায় আর ওয়াশরুমে ছিলাম, তাই ফোন ধরতে দেরি হলো। এই সামান্য কারণে এত রেগে যাওয়ার কি আছে? কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। আর শোন, এসব এমন অনেক ছোটোখাটো বিষয় আছে যা তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে না। কথাটা বলেই আয়ন ফোন কেটে দিল। ফোনের ওপাশ থেকে আদ্রিতা অবাক হয়ে ভাবতে লাগলো, এর আবার কি হলো। আয়ান, আবির আর অন্তর দোকানের সামনে চলে এলো, যেখানে ওরা বাইক পার্ক করেছিল। তারপর আবির, আয়ান আর অন্তর বাইক নিয়ে যে যার বাসায় চলে এলো। আয়ান বাসায় এসে সোজা আদ্রিতার রুমে গেল। আয়ান আদ্রিতার রুমে ঢুকে দেখে যে আদ্রিতা মন দিয়ে বই পড়ছে। এটা দেখে আয়ান মুগ্ধভাবে কয়েক সেকেন্ড আদ্রিতার দিকে তাকিয়েছিল। তাকিয়ে কিছু না বলে নিজের রুমে চলে এলো। আদ্রিতা বই ডুবে থাকলেও আয়ানকে লক্ষ্য করেছে, কিন্তু ভয়ে কিছু বলেনি। আয়ান নিজের রুমে এসে ফ্রেশ হয়ে দিল এক ঘুম। চলুন আয়ান ঘুমোতে ঘুমোতে আমরা তার পুরো ডিটেলস জেনে নিই। আদনান চৌধুরীর একমাত্র ছেলে হলো আয়ন চৌধুরী, যাকে সবাই আয়ন নামেই চেনে। আর আদ্রিতা হলো আয়নের একমাত্র মামাতো বোন। আয়ান আর আদ্রিতা যখন ছোট তখন আয়ান এবং তার আব্বু আম্মু, আদ্রিতা এবং তার আব্বু আম্মু সবাই মিলে একটা গাড়িতে করে ঘুরতে বের হয়েছিল, যেখানে দুর্ভাগ্যবশত গাড়িটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সেই অ্যাক্সিডেন্টে আয়নের আম্মু এবং আদ্রিতার আব্বু আম্মু দুইজনই মারা যায়। ভাগ্যক্রমে আয়ান, আদ্রিতা এবং আয়নের আব্বু আদনান চৌধুরী বেঁচে যায়। তারপর থেকে আদ্রিতা আয়ানদের বাসায় থাকে আর আয়ান আর আদ্রিতা বড় হতে থাকে। আদ্রিতা আয়নের চেয়ে প্রায় 1 বছরের বড় এবং ছোট থেকেই অনেক ম্যাচিওর। আয়ান ছোট থেকেই অনেক রাগী, বদমেজাজি আর একজেদি। যেটা বলবে সেটাই, আর সেটাই লাগবে সেটাই করবে, মানে যে কোনো মূল্যে তা লাগবেই, না হলে অসম্ভব হলেও সে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে প্রস্তুত। আদ্রিতা বর্তমানে অনার্স 3rd ইয়ারে আর আয়ান অনার্স 1st ইয়ারে। আয়ান ইন্টারে একবার ইংলিশ সাবজেক্টে ডাব্বা খাওয়ার কারণে 1 বছর পিছিয়ে গেছে। আয়নের পড়াশুনো করার 1%ও কোনো ইচ্ছে নেই, জাস্ট খাতা কলমে শুধু ভর্তি হয়েছে তার আব্বুর কথায় অনার্সে। আয়নের সাথে সাথে একই ভার্সিটিতে আবির ও অন্তরও ভর্তি হয়েছে। তারা যা করে, যেখানে যায় সব একসাথে, কারণ তারা 3 জন হলো বেস্ট ফ্রেন্ড, একে অপরের জানে জিগার। আয়ন ঠিক যেমন তেমনই আবির ও অন্তরও। আদ্রিতা যে ভার্সিটিতে পড়ে তারাও ঠিক ওই ভার্সিটিতেই ভর্তি হয়েছে, কিন্তু আয়ান কোনোদিনও কলেজ যায়নি। আয়নের ক্লাসরুম কোনটা সেটাও নিজেও জানে না। আয়নের আব্বু এবং আদ্রিতা অনেক বোঝানোর পরও কোনো লাভ হয়নি, কারণ আয়ান যেটা বোঝে সেটাই, যেটাতে ওর ইন্টারেস্ট থাকে না সেটা কেউ হাজার বোঝালেও কাজ হবে না। আয়নের এরকম স্বভাব, আচরণ সব কিছু সবার সহ্য হয়ে গেছে,
কারণ আয়নের আম্মু মারা যাবার পর থেকে আয়নকে তার আব্বু কিছুই বলে না। আয়নের নিজেকে খুশি রাখার জন্য আয়নকে নিজের ইচ্ছে মতো চলতে দেয়। এটাই আদনান চৌধুরীর সবচেয়ে বড় ভুল, যেটা উনি এখন বুঝতে পারছেন। কিন্তু এখন আর কিছু করার নেই। আয়নের আব্বু আদ্রিতাকে নিজের মেয়ের মতোই দেখে, আর আদ্রিতাও আয়নের আব্বুকে নিজের আব্বুর মতোই দেখে। আদ্রিতা আয়ানকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে, কিন্তু আয়ান আদ্রিতাকে অন্য চোখে দেখে। আয়ান সেই ছোট থেকেই আদ্রিতার সাথে বড় হওয়ায় কেমন মায়া কাজ করে আদ্রিতার প্রতি। আয়ান ভাবে আদ্রিতা ছাড়া তার জীবন মূল্যহীন। আয়নের শ্বাস প্রশ্বাস প্রত্যেকটি অঙ্গের সব কিছুর সাথে মিশে আছে আদ্রিতা, কিন্তু আয়ান সেটা প্রকাশ করে না। নীরবে আদ্রিতার সব কিছু খেয়াল করে, কোথায় যায়, কি করে, কোনো সমস্যা কেউ এসে কেড়ে নিবে না তো সব কিছু। এক ঘুমে বিকেলে ঘুম ভাঙে আয়নের। আয়ন ওয়াশরুমে গিয়ে মুখে কয়েকটা পানির ঝাপটা মেরে বাথরুম থেকে বের হয়ে আসে। আয়ন রুম থেকে বের হয়ে আদ্রিতার রুমে গেল। আদ্রিতার রুমে গিয়ে দেখলো আদ্রিতা নেই। এটা দেখে আয়ন ছাদে চলে গেল। আয়ন ছাদে গিয়ে দেখে আদ্রিতা কফি খাচ্ছে আর গল্পের বই পড়ছে। আয়ন বোঝে না এসব গল্পের বই পড়ে ওরা কী পায়। একটা মানুষ কিভাবে এত বই পোকা হতে পারে। আয়ন গিয়ে আদ্রিতার পাশে এসে বসে। আদ্রিতা আয়নকে একবার দেখে আবারও বইয়ে মনোযোগ দিল। আয়ন বিরক্ত হয়ে আদ্রিতার বইটা বন্ধ করে দিয়ে নিয়ে এলো আর বলতে লাগলো, আমি যে এখানে এসেছি কথা বলারও প্রয়োজন বোধ করলি না? এই বইয়ের মূল্য বেশি না আমার মূল্য বেশি? অবশ্যই এই বইটার দাম প্রায় 1000 টাকা, আর তোরে কেউ ফ্রিতেও দেবে না। এভাবে তাকিয়ে আছিস কেন? যা সত্যি সেটাই বললাম, দে আমার বই দে। কথাটা বলেই আয়নের হাত থেকে বই নিয়ে নিল আদ্রিতা। আদ্রিতা বইটা নিতেই আয়ন আবারও আদ্রিতার হাত থেকে বইটা নিয়ে নিল আর বইটা নিয়ে এক ফিকে ছাদ থেকে নিচে ফেলে দিল। এটা দেখে আদ্রিতা রেগে গেল আর রাগী গলায় বলল, এটা তুই কী করলি? আমার বই আমাকে তুই এনে দে, না হলে কি করবি? আর যেটা করলাম ঠিক করলাম। কোন যুক্তিতে তোকে বইটা এনে দিব? কেন কেন? বইটা তুই এনে দিবি আমি বলছি। কারণ প্রথমত বইটা আমার, দ্বিতীয়ত আমি তোর সিনিয়র, আর তৃতীয়ত আমার শখের বইটা তুই ফেলেছিস। আমি তোর সিনিয়র, সো আমি তোকে হুকুম দিয়েছি বইটা তুই আমাকে এনে দে। তুই ছোট ভাই হিসেবে আমি তোকে ক্ষমা করে দেব। আমি এনে দিতে পারবো না। আর কি বললি হুকুম? আমার বাসায় থেকে আমাকে হুকুম করছিস? এতটা সাহস কিভাবে হয়? হ্যাঁ, আয়নের কথাটা সোজা আদ্রিতার বুকে গিয়ে আঘাত করে। আয়ন হাসতে হাসতে না বুঝে ফায়সলামি করে কথাটা বললেও কথাটা সত্য। তার কথাটা সোজা আদ্রিতার বুকে গিয়ে আঘাত করে। আয়নের কথাটা শুনে আদ্রিতার চোখে পানি চলে এসেছে। আয়ন তাকিয়ে দেখে আদ্রিতার চোখে পানি চিকচিক করছে। এটা দেখে আয়নের বুক কেমন করে ওঠে। আয়নের বুকের মধ্যে সুনামির সৃষ্টি হয়। এই প্রথম আয়ন আদ্রিতার চোখে এভাবে পানি দেখল। আয়ন আদ্রিতার চোখের পানি সহ্য করতে না পেরে আদ্রিতার দোগালে হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে ব্যাকুল হয়ে বলে, এই পাগলি কাঁদছিস কেন? আমি তো মন থেকে কিছু মিন করে বলিনি, জাস্ট ফাজলামি করে এমনি বললাম। তুই সিরিয়াসলি নিতেছিস কেন? কান্না থামা, তোর কান্না আমি সহ্য করতে পারছি না। যেটা বলেছিস ঠিকই তো বলেছিস। আমার না আপন বলতে কেউ নেই। আমার আব্বু আম্মু থাকলে হয়তো আজ তোমাদের বাসায় আশ্রিতা হিসেবে থাকতে হতো না। আদ্রিতার কথা শুনে আয়ন ঠাস করে থাপ্পড় মেরে দেয় আদ্রিতাকে আর বলে, একদম বাজে ফালতু কথা বলবি না। নেক্সট টাইম যদি তোর মুখ থেকে এই কথাগুলো শুনি তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর কি বললি আপন বলতে তোর কেউ নেই? তাহলে আব্বুকে আর আমি বাকে? তুই হয়তো আমাকে আপন না ভাবতে পারিস, কিন্তু তুই আমার কাছে জনম জনমের আপন। আমারই বা আপন বলতে তুই ছাড়া আর কি আছে? তোর তো তাও আব্বু আছে, আমার তো নিজের বলতে কেউই নেই। আব্বু জন্ম দিয়ে বড় করলে কি আব্বু হওয়া যায়? আমার মাথায় কোনো দিন হাত দিয়ে জিজ্ঞেস করেছে যে আমি কি চাই? আমার মন খারাপ কেন? আমি এত বাইরে থাকি কেন? আমি কলেজে যাই না কেন? আমাকে কি কোনো দিন জোর করে একটা ধমক দিয়ে শাসন করে বলেছে যে এইটা করিস না, ওইটা করিস না, এইটা কর, ওইটা কর, কলেজে কেন যাসনি? না, কোনো দিন উনি আমাকে এমন কিছু বলেনি, বা আমার জন্য এমন কিছু করেও নাই যে ওনার মধ্যে আমি একটুখানি নিজের বাবার ফিল পাবো। আব্বু
আমার চেয়ে তোকে তোকে বেশি ভালোবাসে। আপু বাসায় আসলে সবার আগে তোকে খোঁজে। তুই বাসায় আসিস কি না, কই আমারও তো কোনো দিন খুঁজতে দেখিনি। আসলে আমি না থাকলেও না চলবে। আমি আমার বাবার একটা বিগ লস প্রজেক্ট। আমি কখনো কারো প্রিয় মানুষ বা প্রিয় সন্তান হওয়ার যোগ্যতা রাখি না। আমি এমন একজন মানুষ যে কারো লাইফে আমার কোনো 1% গুরুত্ব নাই। আমি এমন একজন মানুষ যে আমি হারিয়ে গেলে কেউ খুঁজবেও না। আমি এমন একজন মানুষ যে কারো লাইফে আমি থাকলেও যেমন, না থাকলেও ঠিক তেমনই। আমি না কারো চোখে আমার জন্য কখনো মায়া, ভালোবাসা, আদর, যত্ন কিছুই দেখিনি। আসলে আসলে আমার লাইফটাই কেটে যাওয়া ঘড়ির মতো ঠিকানাবিহীন। আয়ান আর কিছু বলতে পারছে না। বলার আরও অনেক কিছু থাকলেও সেগুলো কখনো প্রকাশ করা যায় না। মনের এক কোণে সেগুলো আফসোস হয়ে পড়ে থাকে ধ্বংসস্তূপের ন্যায়। আদ্রিতা আয়ানের কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। নীরবতার ন্যায় আয়ানের চোখে ভাসতে থাকা পানির দিকে তাকিয়ে থাকে। তখন আয়ান আবারও বলে, আসলে আমার জীবনটা না মূল্যহীন। এমনকি তোর কাছেও আমার জীবনের কোনো মূল্য নেই। যেমন আমার লাইফের থেকে একটা 1,000 টাকার বই তোর কাছে বেশি মূল্যবান। হয়তো আমি মরে গেলেও এতটা কষ্ট পাবি না যতটা কষ্ট বইটা নিচে ফেলে দেওয়ায় তোর হয়েছে। আমার লাইফটা একটা বইয়ের সমানও গুরুত্বপূর্ণ না। আয়নের কথা শেষ তিনটা লাইন সোজা আদ্রিতার বুকে এসে আঘাত করে। আদ্রিতার কথা বলার কোনো ভাষা নেই। কি বলবে? আদ্রিতা কিছু বলবে তার আগেই আয়ন পকেট থেকে ওয়ালেট বের করে একটা 1,000 টাকার নোট আদ্রিতার হাতে ধরিয়ে দিয়ে বলল, বইটা ফেলে দেওয়ার জন্য দুঃখিত। এই যে টাকা, কিনে নিন। আর পারলে বইটা ফেলে দেওয়ার জন্য এই অমূল্যহীন অতমকে ক্ষমা করে দিয়েন। কথাটা বলে আয়ান ছাদ থেকে নেমে নিজের রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে মুখে কয়েকটা পানির ঝাপটা মেরে নিজের ইমোশন কন্ট্রোল করে নিজেকে শান্ত করে। তারপর বাইকের চাবিটা নিয়ে বাসা থেকে বের হলো। আয়ন মন খারাপ থাকলে সে অন্তর আর আবিরকে নিয়ে যেখানে সেখানে ঘুরতে যায়, যার ফলে তার মন ভালো হয়ে যায়। বন্ধুত্ব তো এরকমই হওয়া উচিত, যেখানে তাদের সাথে মন খারাপ করে থাকাই যায় না। আবির বাইক নিয়ে সোজা 4 রাস্তার মোড়ে চলে আসে আর ফোন করে অন্তর ও আবিরকে আসতে বলে। আয়ন একটা সিগারেট ধরিয়ে নিয়ে আনমনির রাস্তার দিকে তাকিয়ে আছে। রাস্তা দিয়ে শত শত গাড়ি আর মানুষ যাচ্ছে, সেদিকে আনমনে তাকিয়ে আছে আয়ান। প্রায় 5 মিনিট পর অন্তর আর আবির চলে আসে। আয়নকে মন খারাপ করে থাকতে দেখে অন্তর বলে, হে মামা, কি হয়েছে? মন খারাপ কেন? এমনি ভাল লাগতেছে না রে। চল কোথা থেকে ঘুরে আসি। কই যাবি? চোখ যেদিক যায় সেই দিক। আমরা কখনো যে জায়গায় যাই নাই, আজকে সেই জায়গাগুলোতেই যাব। চল। আমার মনে হয় শহরে তো এমন কোনো জায়গা বাদ নেই যে আমরা সেখানে যাই নাই। আব্বে হালা, শহরে নাই তো কি কি হয়েছে? আজকে শহরের বাইরে থেকে ঘুরে আসি। শহরের বাইরে গেলে তো আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। তো তুই কি মেয়ে মানুষ নাকি যে রাতে তোকে একা পেয়ে কেউ ধর্ষণ করে দিবে? শালা এত রাতে বাড়ি ফিরলে তো আর বাসায় মরিচ বাটার মতো পিটাবে। আর আমি যে বাসায় ফিরবো তার কি গ্যারান্টি? তোদের বাইকে উঠলে তো আমার এক পা কবরে চলে যায়। দেখ ভাই, এইসব ক্যাচাল বাদ দে। আর তুই যাবি কিনা সেটা বল। এত কাহিনী শুনতে যাচ্ছি না আমি। ঠিক আছে চল, তবে ভাই তোদের পায়ে ধরি, আমাকে শুধু অক্ষত অবস্থায় বাসায় নিয়ে আসিস। তারপর আয়ান, আবির আর অন্তরা মিলে শহরের বাইরে ঘুরতে বের হলো। তারপর তারা তাদের মতো বাইক নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে প্রায় রাত 10টা বেজে যায়। তারপর তারা একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে বাসায় আসতে থাকে। বাসায় আসতে প্রায় সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত রাস্তার সাথে অন্ধকার এমন রাস্তায় ঘোরাঘুরি করতেও ভালো লাগে। কেমন এক অজানা ফিলিংস কাজ করে। রাস্তায় তেমন জ্যাম না থাকার কারণে একটু জোরে বাইক টানতে থাকে আয়ন সামনে আর তার পিছনে আবির আর অন্তর এক বাইকে। আবির পিছনে ভয়ে ভয়ে বসে আছে, কারণ একবার অ্যাক্সিডেন্ট হলে আর আবিরকে বাসা যাওয়া লাগবে না, সোজা কবরস্থানে যাবে। আবির ভয়ে ভয়ে বসে আছে, আর এদিকে আয়ান আর অন্তর উড়াধুরা বাইক টানছে আর শাসা করে এক এক গাড়ি কেটে চলেছে এঁকে বেঁকে।
আবির তো ভয়ে মনে মনে ভাবে এই বুঝি অ্যাক্সিডেন্ট হলো, এই বুঝি গাড়িতে গিয়ে ধাক্কা দিল। আবির এমনি ভয়ে ভয়ে বসে আছে, তার উপরে তখন অন্তর আবিরকে বলে, আচ্ছা মামা, এই যে এত স্পিডে গাড়ি চালাচ্ছি, যদি অ্যাক্সিডেন্ট হয়? ভাই তুই কি পরিমাণ যাওরা! এই অবস্থায় কেউ এসব কথা বলে? ভাই তুই আমাকে নামিয়ে দিয়ে আমি যেমনি হোক বাসায় চলে যাব। চুপ কর শালা। অ্যাক্সিডেন্ট হলে আর কি হবে? খুব বেশি 2 থেকে 4 বছর হসপিটালে থাকা লাগবে, নয়তো হসপিটালে যাওয়াই লাগবে না। এই অবস্থায় অ্যাক্সিডেন্ট হলে বাঁচবো কিনা সন্দেহ, আর তুই বলছিস হসপিটালে যেতে হবে না? আরে ভাই, সেই জন্যই তো বললাম হসপিটালে না, ডিরেক্ট কবরস্থানে ল্যান্ড করব। তোর মুখ দিয়ে এসব কথা কিভাবে বের হয় ভাই? স্পিড কমা আর সামনে তাকিয়ে ভালোভাবে বাইক চালা, নাহলে সত্যি সত্যি উপরে গিয়ে নিজের পাওনা সিটটা বুঝে নিব। তারপর প্রায় রাত 12টায় তারা বাসায় চলে আসে। আয়ন বাসায় এসে বাইকটা রেখে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে চলে যায়। আয়ন নিজের রুমে গিয়ে লাইট অন করতেই চমকে যায়। আয়ন তাকিয়ে দেখে ফ্লোরে প্রায় 30-40টা গল্পের বই, আর বিছানার এক কোণে খাটে হেলান দিয়ে ঘুমিয়ে আছে আদ্রিতা, আর পাশের ছোট্ট টেবিলে প্লেটে খাবার ঢাকা। আয়ন কিছু বলতে পারছে না। আয়ন কিছুক্ষণ আদ্রিতার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় আর মনে মনে বলে, যার কাছে আমার চেয়ে একটা বইয়ের মূল্য বেশি, এই মন তাকে সেই কবে থেকেই দিয়ে বসেছি। শালার বেহায়া মন, জানি না এই শেষ কবে হবে, তবুও আমার তাকেই চাই যার কাছে আমার চেয়ে একটা বইয়ের মূল্য বেশি। আয়ন কথাগুলো মনে মনে ভেবে সামনে তাকায়। আয়ন কী করবে কিছু বুঝতে পারছে না। আয়ন টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে আদ্রিতার মুখে হালকা পানি ছিটিয়ে দিল, আর সাথে সাথেই আদ্রিতার ঘুম ভেঙে গেল। তখন আয়ন বলল, আমার রুমে এত রাতে কি? আর এসব কি? তোকে জানি কি বলেছিলাম, তোর চেয়ে একটা বইয়ের মূল্য বেশি। আমি তো সেটা এমনি এমনি মজা করেই বলেছিলাম। মানুষকে কি কখনো একটা বইয়ের মূল্যের সাথে তুলনা করা যায়? আর এই বই না, এরকম বই দিয়ে হাজারটা লাইব্রেরি আমাকে এনে দিলেও তোকে যতটা আমি আপন ভাবি, তার ন্যানো সেকেন্ডও এই বই আমার আপন হতে পারবে না। সব জ্বালিয়ে দেবো আমি। কথাটা বলেই আদ্রিতা একটা ম্যাচ হাতে নিল। আগুন ধরিয়ে বইগুলো জ্বালিয়ে দিতে যাবে, এমন সময় আয়ন গিয়ে আদ্রিতাকে মাথায় আর বলে, পাগল নাকি এভাবে আগুন ধরিয়ে দিচ্ছিস? আর আমিও তখন এমনি এমনি ওইসব বলেছি, মন থেকে বলিনি। ছাড় আমাকে। এই এই বইয়ের জন্যই আমি তোকে মূল্যহীন বলেছি, তোর সাথে মজা নিয়েছি। আরে পাগলি, আমি জানি তোমার কাছে আমার মূল্য কতটুকু, আর আমাকে তুই কতটা আপন ভাবিস। আর আমিও তোকে অনেক ভালোবাসি। এখন কি ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে আমাকে আর নিজেকে মারার প্ল্যান করছিস নাকি? দে লাইটার দে। কথাটা বলেই আদ্রিতার হাত থেকে লাইটারটা নিয়ে নেয় আয়ান। তখন আদ্রিতা বলে, আমাকে তুই ক্ষমা করে দে। আর আজ থেকে আমি আর কোনো গল্পের বই পড়া তো দূরের থাক, হাতেও নেব না, তোকে কথা দিলাম। এইসব বাংলা ছবির ডায়লগ বাদ দে তো। আর তোরে কি আমি বই পড়তে মানা করলাম নাকি? মানা না করলেও আমি আজকের পর থেকে গল্পের বই আর পড়বো না, এবং কি আমি প্রিয় উপন্যাসটাও না। সেটা তোর ইচ্ছে। এখন যা রুম থেকে, আমি ঘুমাবো, খুব ক্লান্ত লাগছে। আগে খাবার খেয়ে নে, তারপর ঘুমাবি। আমার খাওয়ার কোনো মুড নেই এখন। আর আমার জন্য রুমে খাবার নিয়ে আসা কেমনে সম্ভব, যেখানে আজ পর্যন্ত কাউকে দেখলাম না আমাকে খাওয়ার জন্য ডাকছে? দেখ, বেশি কথা বলবি না। তোর রাগের কারণে কেউ তোকে খাবারের জন্য ডাকেনি। তোকে ডিস্টার্ব করলে তো রেগে ছাদ করে উঠতিস। আর তুই তো আব্বু আর আমার সাথে খাস না, যখন খুশি তখন খাস, তাই তো তোকে কেউ ডাকেনি। তা আজকে কি মনে করে যদি রাগ করি? ইচ্ছে হয়েছে তাই। আর আদ্রিতা কারোর রাগে ভয় পায় না। একটা ধমক দিলে যে কেঁপে ওঠে তার আবার সাহস। দেখ, হাসবি না। এটাও মেয়েদের একটা গুণ। কোনো মেয়ে যদি পুরুষের শাসনে না ভয় পায়, তাহলে সে কিসের মেয়ে? মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্য রইল কই? তা অবশ্য ঠিক। যা, এখন ফ্রেশ হয়ে আয়, খাবার খেয়ে নে। তারপর আয়ান আর কোনো কথা বলে না। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাইরে বের হলো। আয়ান তাকিয়ে দেখে নিজের হাতে খাবারে হাত লাগিয়ে প্লেট নিয়ে বসে আছে আদ্রিতা। তখন আয়ান বলে, নিজে যখন খাবি তো আমার সাথে এত নাটক করলি কেন? তোকে কখন বললাম আমি খাবো?
খাবারে হাত লাগিয়ে বসে আছিস আর বলছিস নিজে খাবি না? আমি তোকে নিজের হাতে খাইয়ে দিব, তাই খাবারে হাত লাগিয়েছি। কেন, আমার হাতে কি খাবি না? ঠিক আছে, হাত ধুয়ে ফেলছি। আরে কখন বললাম খাবো না? নিজের হাতে খাওয়ার মোড নাই, তুই খাইয়ে দে। অনেক বছর কারো হাতে খায় না রে। ঠিক আছে, বস এখানে, আমি খাইয়ে দিচ্ছি। তারপর আয়ান আদ্রিতার পাশে বসে। আদ্রিতা এক এক করে আয়ানকে খাবার খাইয়ে দিতে লাগে, আর আয়ান তৃপ্তি সহকারে নিজের প্রিয় মানুষটার হাতে খেতে থাকে। কেমন এক অন্যরকম ফিলিংস কাজ করে আয়ানের মনে, যা বলে বোঝানো যাবে না। তারপর আদ্রিতা এক এক করে সবটুকু খাবার আয়ানকে খাইয়ে দেয়, আর আয়ান যত্ন সহকারে খেতে থাকে। আয়ানকে খাইয়ে দিয়ে প্লেট নিয়ে চলে গেল আদ্রিতা। আয়ান ক্লান্ত থাকায় আর কিছু না ভেবেই শুয়ে পড়ে। পরের দিন সকাল 10টায় ঘুম ভাঙে আয়ানের। আয়ান ফ্রেশ হয়ে নিচে নামতেই অবাক হয়, কেননা সোফায় বসে বসে টিভি দেখছে আদ্রিতা। আদ্রিতা কোনো দিন ভার্সিটি মিস করেনি আজ পর্যন্ত, আর আজকে কোনো ছুটির দিনও না। তখন আয়ান বলে, কি রে, এই সময়ে বাসায় কি করিস? ভার্সিটি কি বন্ধ নাকি? না, ভালো লাগছে না, তাই ভাবছি কয়েকদিন আর ভার্সিটিতে যাব না, বাসায় থেকে পড়াশোনা করব। আদ্রিতার কথা শুনে টাসকি খায় আয়ান। তখনই আয়ানের কালকের কথা মনে পড়ে। আয়ান বুঝতে পারে কেন আদ্রিতা ভার্সিটি যেতে চাচ্ছে না। তখন আয়ান বলে, রেডি হয়ে নে, ভার্সিটি যাবি। আর কেউ তোকে ডিস্টার্ব করবে না, ভয় পেতে হবে না। মানে আমাকে কে ডিস্টার্ব করবে? আর আমি কাকে ভয় পাবো? আমার থেকে লোকাতে হবে না, আমি সব কিছু জানি। আর তোকে কেউ ডিস্টার্ব করবে না। আর তোকে কেউ ভার্সিটিতে ডিস্টার্ব করেছে আর তুই আমাকে জানাসনি কেন? এমনি। নেক্সট টাইমে কেউ কিছু বললে বা কোনো সমস্যা হলে আমাকে জানাবে, বাকিটা আমি আয়ান দেখে নেব। সেই জন্যই তো তোকে জানাইনি। তোকে জানি, তোকে জানালে তুই ঝামেলা মারামারি করবি, তাই জানাইনি, আর ভবিষ্যতেও জানাবো না। তোর জানাতে হবে না, তুই না জানলেও আমি জেনে যাব। আমি ভার্সিটিতে না গেলেও ভার্সিটিতে কী কী হয় সব আমার কানে আসে, আর সব সময় তোর উপর নজর রাখে। সো বি কেয়ারফুল। এভাবে তাকিয়ে না থেকে যা, রেডি হয়ে আয়। আর আমিও রেডি হয়ে আসি। তুই আবার কোথায় যাবি? ভাবছি আমিও ভার্সিটিতে যাব আজ তোর সাথে। ভর্তি হওয়ার পর তো কোনোদিনও যাইনি, তাই দেখে আসি কি অবস্থা। এভাবে তাকানোর কি আছে? আমি কি ভার্সিটিতে যেতে পারি না নাকি? হ্যাঁ, সেটা কখন বললাম? তো এখানে তাকায় আছিস কেন? যা, রেডি হয়ে যায়। তারপর আদ্রিতা রেডি হয়ে আসে। আদ্রিতা গাড়ি নিতে গেল, আয়ন বাধা দেয় আর বলে বাইকে করে যাবে। আদ্রিতাও আর কিছু বলে না, কারণ আদ্রিতারও বাইকে করে ঘুরতে ভালো লাগে। শুধু ভয়ে আয়নকে বলার সাহস পায় না। তারপর আয়ান তার প্রেয়সীকে বাইকে করে নিয়ে ভার্সিটি চলে আসে। আয়ান আর আদ্রিতাকে একসাথে দেখে সবাই বুঝতে পারে যে কেন আয়ান ওই ছেলেগুলোকে বাজেভাবে মেরেছিল। আয়ান বাইকটা পার্ক করতেই আদ্রিতা নেমে তার ক্লাসে চলে গেল, আর আয়ান ক্লাসে না গিয়ে একটা গাছতলায় গিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যেই আবির ও অন্তরও চলে এলো। আসার সময় আয়ান ফোন করে আসতে বলেছিল। তারপর তারা কিছু কথা বলে নিজেদের মধ্যে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে হঠাৎ আবির বলে, দেখ মামা, গেট দিয়ে নীল ড্রেস পরে যে মেয়েটা আসছে, মেয়েটা সে না? পুরাই আগুন। দেখ মামা, মেয়েটাকে। আরে ভাই, কি সব সময় মেমে করিস? ওই যে ওই ম্যামকে দেখ। আরে ভাই, তোরা দুইজন কি লোচ্চামি শুরু করলি? সময় আছে, ভালো হ মামা, নাহলে কিন্তু ভবিষ্যতে মারা খাবি। মারা তো আমরা প্রতিদিনই খাই। আব্বে হালা, তুই চুপ কর। এই পৃথিবীতে ভালো মানুষের দাম নেই। মানুষের উপকার করে দেখ, 2 সেকেন্ডও মনে রাখবে না, আর একবার ভোর দিয়ে দেখবি সারা জীবন মনে রাখবে। ডিস্টার্ব করিস না, মেয়ে দেখতে দে। তোরে বুঝিয়ে লাভ নেই, তোর যা মন চায় তাই কর। তারপর তিনজনে বসে আরও কিছুক্ষণ আড্ডা দিতে লাগে। আড্ডা দিতে দিতে হঠাৎ অন্তর বলে, মামা দেখ, অন্তর কি হট। ম্যাচের কাঠি আছে না, ম্যাচের কাঠির আগুনের মতো দাও দাও করে জ্বলতেছে, আমারে পুরো পুইরা ফেলতেছে। অন্তরের কথা শুনে আবির আর আয়ান তাকিয়ে দেখে একটা মেয়ে তাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। অন্তরের এমন কথা শুনে আবির বলে, কোন অন্তরা? আমরা তো চিনি না। অন্তরের শালা, আমার নাম অন্তর হলে সে অনুযায়ী অন্তরাই তো হবে নাকি? ও কি পরিমাণ হট দেখছিস একবার। চল মামা, কথা বলে আগুন ধরিয়ে দিয়ে আসি। কথাটা বলেই অন্তর মেয়েটার পিছু পিছু যেতে লাগলো।
আয়ান আর আবিরও বসে না থেকে দাঁতে দাঁত চেপে অন্তরের পিছনে পিছনে আসতে থাকে। আয়ান আর আবির জানে অন্তর কেমন, হাজার বললেও কোনো কাজ হবে না। আর অন্তরের এরকম কাহিনী ওদের ভালোই লাগে। একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন একজন থাকবেই। মেয়েটা গিয়ে একটা গ্রুপে যোগ দিল, যেখানে একটা মেয়ে আর দুইটা ছেলে মিলে আড্ডা দিচ্ছিল। মেয়েটা গিয়ে একটা ছেলের পাশে গা ঘেঁষে বসলো, আর ছেলেটি সামান্য সরে গেল। একটা মেয়ে এটা দেখে মেয়েটি বিরক্ত ফিল করলো। মেয়েটি হলো ছেলেটির গার্লফ্রেন্ড, যা ওদের কথাবার্তা আর ব্যবহারেই বোঝা যাচ্ছে। তখন আবির অন্তরকে বলে, আরে মামা, তোর জন্য কষ্ট হচ্ছে। হ্যাঁ, তুই আর আগুন নিভাতে পারলি না, হ্যাঁ তার আগেই অন্য কেউ নিভিয়ে দিল। লল ভাই লল। আরে মামা শুধু দেখতে থাক মেয়েটার ভেতরে কিভাবে ম্যাচের কাঠির মতো দাউ দাউ করে আগুন ধরাই। কথাটা বলেই অন্তর সেখানে চলে গেল। অন্তরের সাথে আবির ও আয়ানও গেল দেখতে যে অন্তর কী করে। সবার উদ্দেশ্য অন্তর হাসতে হাসতে হালকাভাবে বলল, কে মামা, তোদের গ্রুপে দেখি প্রেমের বাতি জ্বলে। কে ভাই তুই? আর এখানে এসে আমাদের এই কথা বলছিস কেন? আরে মামা আমরা এক ভার্সিটিতে পড়ি, সেই অনুযায়ী আমরা হলাম সবাই ভাই ব্রাদার্স। কি বলো মামা? তা অবশ্যই ঠিক। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা সবাই ফ্রেন্ড। পরিচয় হয়ে নে, এটা আমার গার্লফ্রেন্ড অনু। একটা ছেলে তার সাথে বসে থাকা মেয়েটিকে দেখিয়ে বলল। তখন অন্তর ভালোভাবে পরিচয় হয়ে নিল। আবির আর আয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাহিনী দেখছে, কিছু বলছে না। তখন যে ছেলেটি অন্তরের সাথে মেয়েটির বয়ফ্রেন্ড বলে, এ মামা পরিচয় হয়ে নে, এটা তোর ভাবি লাগে বুঝছস? না ভাই, ওর সাথে পরিচয় করিয়ে দিস না, ওর চরিত্র ভালো না। পরে কিন্তু তুই নিজের পায়ে নিজেই কুড়াল মারবি। এবারে তুই জানোস আমার চরিত্র ভালো নাকি খারাপ? তুই উল্টো পাল্টা কোনো কথা কবি না, তোরে খোয়া দিলাম। তোরে কিন্তু গলারিপা মাইরালাম। চুপ থাকবি, একবারই চুপ থাকবি। আরে না, সমস্যা নাই। ভাই ব্রাদার মানুষ না, পরিচয় হলে সমস্যা নাই। এই তুই পরিচয় হ। আরে ভাবি এইটা কি? তাহলে আপনি নাকি? ভাবি আপনি কিন্তু আমার অন্ধকারের একলা রাস্তার চাঁদ। আপনি ছাড়া যত মায় আছে দিয়া লাইলাম বাদ। পোলা হইলেও খাইতে ভাল লাগে তেঁতুল লেবুর টক। আপনি বাদে যত মায় আছে সব আজকে রাতেই কর্ম ব্লক। আপনার মনের দরজা খোলা রাইখেন কর্ম আমি চপ কর্মে। খাইলে বেশি প্রোটিন পাওয়া যায় আমদুধ মাছ তরকারি। আপনি যদি আমার লগে থাকেন তাইলে আমি কি কারো ধার ধারি? আপনি কি দিবেন নাকি আমার সাথে 7 সমুদ্র পাড়ি? আমি তো এটাই চাইতেছিলাম, ওর মতো আনরোমান্টিক পোলার সাথে কে প্রেম করে। আপনি আমার বয়ফ্রেন্ড হয়েছেন, আমরা ঘুরতে যাই, চলেন তো। যা বাসে গিয়ে কানে হেডফোন লাগা গান হন। সম্পর্ক বদলে গেল একটি পলকে। এই তুই থাক, আমি তোর গার্লফ্রেন্ডের লগে ঘুরে আসি। কথাটা বলেই অন্তর পকেট থেকে একটা কালো সানগ্লাস বের করে চোখে দিয়ে দিল। তারপর বাইকটা নিয়ে এসে মেয়েটিকে পিছনে বসিয়ে নিয়ে চলে গেল। ছেলেটা কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। ছেলেটার মুখের অবস্থা কান্না করে দেওয়ার মতো। আয়ান আর আবির ছেলেটাকে দেখে উড়াধুরা হাসতে লাগে। আগেই বলেছিলাম ওর চরিত্র ভালো না, যে এখন বাসায় গিয়ে বাংলা স্যাড সং ডাউনলোড দে। 10 PM খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে আয়ানের আব্বু ও আদ্রিতা। এমন সময় বাহির থেকে বাসায় আসে আয়ান। আয়ান একবার সেদিকে তাকিয়ে নিজের রুমে যাবে, তখন তার আব্বু তাকে বলল, কই যাচ্ছিস? খেয়ে যা। তোমরা খাও, আমি পরে খেয়ে নিব। আজ থেকে আগামী কয়েকদিন তোর এত রাত পর্যন্ত বাসার বাইরে থাকা অফ। আর কাল থেকে তোকে সবার সাথে একসাথে ডিনার করতে হবে। মানে তোমার কথা তো কিছুই বুঝলাম না আমি। কাল তোর চাচা চাচি এবং চাচাতো ভাই নিলয় আসবে বাসায়। তুই তো জানিস প্রায় অনেক দিন ধরে নিলয় দেশের বাইরে। নিলয় দেশে এসেছে এবং কালকে তারা আমাদের বাসায় আসছে। কথাটা শুনেই আয়নের একটু ভয় হতে থাকে। নিলয় হলো আয়নের চাচাতো ভাই, বয়সে আয়নের চেয়ে 2 বছরের বড়। প্রায় অনেক বছর ধরেই নিলয় দেশের বাহিরে। আয়নের নিলয়ের ফেসটাও এখন মনে নেই। আয়ন ভয় করছে আদ্রিতাকে নিয়ে, কেননা ছোটবেলায় আয়ন যেটা পছন্দ করত ঠিক সেটাই নিলয় পছন্দ করত, আর সেটাতেই ভাগ বসাতো, আর আয়নকে মেরে সেটা নিয়ে নিত। নিলয় আদ্রিতাকে আয়নের থেকে কেড়ে নেবে না তো? আয়ন বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, ওনারা আসছে তো এখানে আমার কি? আমি কারোর জন্য আমার লাইফস্টাইল চেঞ্জ করতে পারবো না। দেখ আয়ান,
এমনি কিন্তু ওনারা তোকে পছন্দ করে না তোর ব্যবহারের আচার আচরণ এবং চলাফেরার জন্য। আমি সবার পছন্দের না, আর এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার। কথাটা বলেই আয়ন তার আব্বুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে উপরে চলে গেল। আয়নের আব্বু আর আদ্রিতা আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, আর কিছু বলল না। আয়ন রুমে এসে ফ্রেশ হয়ে নিল। আয়নের আদ্রিতাকে নিয়ে চিন্তা হতে লাগলো। আয়নের চাচা এবং চাচিও তেমন ভালো না, তাদের ছেলে যা বলে তাই করে। আয়ান চিন্তিত হয়ে এসব ভাবতে লাগে। ভাবতে ভাবতে প্রায় অনেক সময় হয়ে যায়। তখন আদ্রিতা রুমের মধ্যে খাবার নিয়ে প্রবেশ করে। আদ্রিতা আয়নকে চিন্তিত দেখে বলল, কি রে, এত কি ভাবছিস? নে খাবার খেয়ে নে। টেবিলে রেখে যা, আমি পরে খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে, মনে করে খেয়ে নিস। আদ্রিতা খাবারগুলো টেবিলে রেখে চলে যেতে নিবে, এমন সময় আয়ন আদ্রিতাকে উদ্দেশ্য করে বলে, এই শোন, বল, কি বলবি? তুই তো প্রায় অনেক দিন ধরে বাসার বাইরে কোথাও ঘুরতে যাসনি। যা, তুই তোর বান্ধবীর বাসা থেকে ঘুরে আয় কয়েকদিন, ভালো লাগবে তোর। তুই তো জানিস আমি কারোর বাসায় বা কোথাও গিয়ে থাকতে পছন্দ করি না। আর সামনে তো আমাদের এক্সাম, আর তুই হঠাৎ করে এইসব কথা বলছিস কেন? দেখ, তুই তো জানিস কালকে আমার চাচা চাচি আর চাচাতো ভাই নীলই আসবে, তাই তোকে এইসব কথা বললাম। কেন? দেখ, আমি চাই না তোর কোনো সমস্যা হোক, তাই তোকে বলতেছি, আমার চাচাতো ভাই নিলয়ের চরিত্র কিন্তু তেমন ভালো না। ওর সাথে কোনো কথা বলবি না, একবারে কথা বলতে আসলেও বলবি না, আর ওর সামনে তেমন চাবি না। বাসায় থাকলে বেশিরভাগ সময় রুমের মধ্যেই থাকবি, আর আমিও বাসায় থাকবো, আমার সাথে আড্ডা দিবি। আচ্ছা ঠিক আছে। তারপর আদ্রিতা চলে গেল। আয়ান নিজের মন থেকে চিন্তা ভাবনা সরিয়ে ফ্রি ফায়ার গেমের মাঝে ডুব দিল। আসলে এটা এমন একটা গেম যেটা খেলার সময় এটা ছাড়া আর কোনো কিছুই মাথায় আসে না। কাউকে ভুলতে এই গেমটাই যথেষ্ট, মন ভালো করতে এই গেমটাই যথেষ্ট। এই গেমের মায়ে একবার যে পড়েছে, সে এই গেমের মায়া কখনো ভুলতে পারে না। তাই তো লাইফ নিয়ে বিজি হবার পর গেম খেলতে না পারলেও তারা এই গেমটা ফোন থেকে ডিলিটও করতে পারে না। সকাল 9টা। আয়ান আর আদ্রিতা বাসা থেকে বের হবে ভার্সিটির উদ্দেশ্যে। তখন সোফার মধ্যে বসেছিল আয়নের আব্বু। আয়নের আব্বু আজকে অফিস যায়নি, আয়নের চাচা চাচি আসবে বলে। আয়নের আব্বু আদ্রিতাকে দেখে বলে, আদ্রিতার মা, আজকে তোকে ভার্সিটি যেতে হবে না। কেন? তুই তো জানিস আজকে আয়নের চাচা চাচি আসবে, আয়ান তো থাকবে না। তাই বলছিলাম আমি বাসায় একা কেমনে কি করব, তুইও থাক। আচ্ছা ঠিক আছে। সামনে এক্সাম, এখন ভার্সিটি মিস দিলে তো ওর অনেক কিছু মিস হয়ে যাবে। একদিন মিস গেলে কিছুই হবে না, আর তোকে এটা ভাবতেও হবে না তুই কোথায় যাচ্ছিস, যা। থুর। আয়ন আর বাহিরে না গিয়ে সিঁড়ি বেয়ে উঠে নিজের রুমে চলে গেল। আয়নের আব্বু বিষয়টা কিছুই বুঝতে পারল না। আদ্রিতা দাঁড়িয়ে না থেকে সেও রুমে চলে গেল। আয়নের আব্বু সোফায় বসে খবরের কাগজ পড়তে পড়তে অপেক্ষা করতে লাগলো কখন আয়নের চাচা চাচি আর নিলয় আসবে। প্রায় 11টার সময় কলিং বেল বেজে ওঠে। আয়নের আব্বুর সাথে আদ্রিতা বসেছিল। তিনি আদ্রিতাকে সাথে নিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেন। আয়নের আব্বু তার ভাইকে জড়িয়ে ধরে, তারপর তাদের সাথে মোলাকাত করে। আদ্রিতা আয়নের চাচা চাচিকে সালাম করে। ওনারা বেশ কয়েকবার আসার কারণে আদ্রিতাকে অনেক আগে থেকেই চেনে। আয়নের চাচি আদ্রিতার দিকে তাকিয়ে বলে, বাহ আদ্রিতা, মা তো দেখি আগের থেকে অনেক বড় আর দেখতে সুন্দর হয়েছিস তুই। আদ্রিতা লজ্জা পায় আয়নের চাচির কথা শুনে। আদ্রিতা কিছু বলে না, মাথা নিচু করে চুপ করে থাকে। এদিকে নিলয় তো আদ্রিতাকে দেখেই ক্রাশ খেয়ে যায়। দরজা খোলার পর আদ্রিতাকে দেখে সাথে সাথে ক্রাশ খেয়ে যায় নিলয়। কিন্তু নিলয় বুঝতে পারে না মেয়েটা কে, আর তার আম্মু তাকে চেনে। তখন নিলয় জিজ্ঞেস করে, এই মেয়েটাকে চাচ্চু? আমার তো আর কোনো চাচাতো ভাই বোন নাই আয়ান ছাড়া। এটা হলো আয়নের মামাতো বোন। সেই দুর্ঘটনায় আয়নের আম্মুর সাথে সাথে ওর বাবা মাও মারা যায়। তারপর থেকে ও এখানে থাকে আমার লক্ষ্মী মেয়ে হিসাবে। ও। তারপর তারা সবাই ভিতরে আসে, সোফায় বসে কথা বলতে থাকে। আর নিলয় আর চোখে আদ্রিতাকে দেখতে লাগে। আদ্রিতা সেটা বুঝতে পেরে আয়নের কথা মতো নিজের রুমে চলে যায়। আদ্রিতা রুমে চলে গেলে নিলয় বলে, আচ্ছা চাচু, আয়ান কোথায়? দেখছি না যে।
আয়ান ওর রুমে আছে, যা দেখা করে আয়। ওর রুম কোনটা? উপরে উঠে 2 নম্বর রুমটাই ওর। নিলয় সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে আয়নের রুমের সামনে চলে এলো। দরজা খোলা থাকায় ভিতরে গিয়ে আয়নের সামনে গিয়ে বলে, আয়ান, আমি চলে এসেছি তোর পছন্দের সব কিছু কেড়ে নিতে। আয়ান চিন্তিত হয়ে বসেছিল বিছানায়। হঠাৎ করে এই কথাটা শোনা মাত্রই আয়নের বুকটা ধক করে ওঠে। আয়ন সামনে তাকিয়ে দেখে নিলয়। নিলয়ের কথাটা শুনে আয়ন ঘামতে থাকে। আয়নের বুকের মধ্যে ভয় সৃষ্টি হতে থাকে। নিলয় চলে এসেছে আয়নের থেকে সব কিছু কেড়ে নিতে। নিলয় আদ্রিতাকে তার থেকে কেড়ে নেবে না তো? ঠিক ছোটবেলার পছন্দের প্রত্যেকটা জিনিসের মতো। আয়ন রেগে গিয়ে সোজা গিয়ে নিলয়ের কলার ধরে ফেলে। নিলয় ভাবতে পারছে না আয়ন এতটা রিয়াক্ট করে বসবে। সে তো মজা করে বলেছে। নিলয় আয়নকে বলে, আরে তুই এত রেগে গেলি কেন? আমি তো মজা করে বললাম। আর আমরা আর আগের ছোট নেই। আমার কাছেই এখন সব কিছু আছে, তোর কাছে এখন কোনো জিনিস নেই যে আমি কেড়ে নিব। আর থাকলে তো নিয়ে নিতাম। নিলয়ের হাসি মুখে এসব কথা শুনে আয়ন নিলয়ের শার্টের কলার ছেড়ে দেয় আর বুঝতে পারে যে নিলয় মজা করে বলেছে। তখন আয়ন নিলয়কে বলে, অনেক বছর পর তোর সাথে দেখা ভাই। আমিও ইচ্ছে করে এমনটা করলাম, দেখলাম তুই কি করিস। ও আচ্ছা, এসব বাদ দে। তোর কি অবস্থা? কেমন চলে? আর চলে যাচ্ছি কোনো রকম। তোর কি খবর? এত বছর পর দেশে, কারণ কি? আমি তো ভাবছিলাম তুই আর দেশেই আসবি না, ওখানে বিয়ে করে সেটেল হয়ে যাবে। ধুর, ওই সব বিদেশি মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। তাই তো বিয়ে করার জন্য দেশে আসলাম। আর আমার পছন্দ হয়ে গেছে। মানে? মানে তোর মামাতো বোন, কি জানি নাম। ও হ্যাঁ, আদ্রিতা। আদ্রিতাকে দেখে আমি ক্রাশ খেয়ে গেছি। আমার ওকে পছন্দ হয়ে গেছে। বিয়ে করলেই ওকেই করব। নিলয়ের কথা শুনে আয়ন প্রচণ্ড রেগে যায়। রাগে আয়নের চোখ মুখ লাল হয়ে যায়। আয়ন যেটার ভয় পাচ্ছিল ঠিক সেটাই হয়েছে। আয়ন রেগে নিলয়ের শার্টের কলার ধরে ফেলে আর নিলয়কে মারতে থাকে। নিলয় বুঝতে পারে না হঠাৎ আয়নের কি হলো। আদ্রিতাকে সে পছন্দ করেছে, এটা শুনে আয়ন এত রেগে গেল। নিলয়ও কম জেদি না। নিলয় ফাও মার খাবে না। নিলয়ও পাল্টা আয়নকে মারতে লাগে। পাশের রুমেই ছিল আদ্রিতা। আদ্রিতা মারামারির আওয়াজ শুনে দৌড়ে আয়নের রুমে আসে। নিলয় আর আয়নকে এভাবে মারামারি করতে দেখে আদ্রিতা কি করবে কিছু বুঝতে পারছে না। আদ্রিতা আয়নকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। আদ্রিতা নিলয়কে ধরে আটকানোর চেষ্টা করে। আদ্রিতা নিলয়কে ধরতেই আয়ন এই সুযোগে ভালোভাবে নিলয়ের মুখে ঘুষি মারে। এতক্ষণে দুজনের মারামারি শব্দ শুনে নিচ থেকে সবাই চলে এসেছে। আয়নের আব্বু আর সবাই মিলে দুজনকে আটকায়। মার বেশি নিলয় খেয়েছে। নিলয়ের ঠোঁট কেটে হালকা রক্ত বের হয়েছে। এটা দেখে আয়নের আব্বু রেগে বলে, এইটা কি আয়ান? তুই এভাবে নিলয়কে মেরেছিস কেন? তুই বল নিলয়, কি হয়েছে? আর দুজনেই মিলে এভাবে মারামারি করছিলে কেন? আমি কিছু জানি না। কথার মাঝে হঠাৎ তোমার ছেলে আমাকে মারতে শুরু করেছে। কিরে এভাবে মারছিলি কেন নিলয়কে? তোকে বারবার বারণ করার পরও তুই এটাই কেন করলি? আয়নের পাশে দাঁড়িয়েছিল আদ্রিতা। আয়ন কিছু না বলে সোজা আদ্রিতার দু গাল ধরে আদ্রিতার ঠোঁটে কিস করে বসে। আচমকা এমনটা হওয়াতে আদ্রিতা সহ সবাই শক খেয়ে যায়। আদ্রিতার সাথে সাথেই আয়নকে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় মারে। এদিকে নিলয় অনেক রেগে যায়। নিলয় বুঝতে পারে আয়ন কেন তার সাথে এমনটা করলো। আয়নের আব্বু কিছু বলতে যাবে তার আগেই আয়ন চিৎকার করে বলে, আদ্রিতা শুধু আমার, আর কারণ না। কেউ যদি আমার থেকে আদ্রিতাকে কেড়ে নিতে আসে তাকে আমি জীবিত মাটির নিচে মাটির সাথে মিশিয়ে দেব। আয়নের এমন চিৎকারে সবাই কেঁপে ওঠে। আয়নের এমন কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। আয়নের আব্বু কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। তখন আয়নের আব্বু রেগে বলে ওঠে, আয়ান, তুই এসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? আমি যা বলছি ঠিক বলছি। আদ্রিতা শুধু আমার। সেই ছোট থেকে আমি আদ্রিতাকে ভালোবাসি। আয়ান, আদ্রিতা তোর বড় বোনের মতো। মামাতো বোন। আর মামাতো বোনকে ভালোবাসা বা বিয়ে করা যাবে, আর আমি সেটাই করব। মানুষ কি ভাববে? সবাই তোদের দুজনকে ভাই বোন হিসাবে জানে। এটা কখনো সম্ভব না। সবাই কি ভাববে এটা এই আয়ন ভাবে না। আর যেটা তোমার কাছে সম্ভব না সেটা আমি সম্ভব করে দেখাবো। আদ্রিতা শুধুই আমার।
আর আদিতা তোকে বলছি, শোন, তুই আমাকেই বিয়ে করবি আর অন্য কাউকে না। দেখ আয়ান, আমি তোকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখি। তোকে বিয়ে করা আমার পক্ষে কখনো সম্ভব না। আর আঙ্কেল যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব। কারণ আমি আঙ্কেলকে নিজের বাবার মতোই দেখি। উনি যা বলবে তাই হবে। চুপ, একদম চুপ। তোর বিয়ে আমাকেই করতে হবে, সেটা হোক তোর ইচ্ছায় বা ইচ্ছের বিরুদ্ধে। পাগলামি কেন করছিস আয়ান? এটা অসম্ভব। পাগলামির কি দেখেছিস? যদি আমার কথার অবাধ্য হোস তো সামনে দেখবি পাগলামি কাকে বলে। আর কান খুলে শুনে রাখ, তোর বিয়ে আমাকেই করতে হবে। যদি অন্য কাকে বিয়ে করার বিষয়ে শুধু হ্যাঁ বলিস, তা কিন্তু তোর ভালো হবে না। আয়ান! চিৎকার করো না আব্বু, তুমি জানো আমি যা চাই সেটাই পাই, আর না পেলে কেড়ে নেই। সো আমার কথার অমতে গেলে কিন্তু এর ফল খারাপ হবে, যেখানে আমি আমার আব্বুকেই ছাড় দিয়ে কথা বলবো না। আর নিলয় শোন, আদ্রিতার দিকে যদি চোখ তুলে তাকিয়েছিস, আমি তো চোখ তুলে নেব। আমার থেকে আদ্রিতাকে কেড়ে নিতে আসলে কিন্তু তার ফল ভালো হবে না। আমি কিন্তু আর সেই ছোট্টবেলার আয়ান নেই। এখন চোখের দিকে তাকালেই মার খাইতে খাইতে মরে যাবি। আয়নের কথা শুনে সবাই বুঝতে পারে কেন আয়ান আর নিলয় মারামারি করেছে। সবাই নিলয়, আয়ান আর আদ্রিতার দিকে তাকায়। তখন নিলয় ঠান্ডা মাথায় বলে, আব্বু আম্মু আর চাচু নিচে আসো, তোমাদের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। কথাটা বলেই নিলয় নিচে চলে গেল। নিলয়ের সাথে সাথে তার আব্বু আম্মু আর আয়নের আব্বুও নিচে এসে বসলো। আদ্রিতা আর আয়নের রুমে না থেকে আয়নের দিকে একবার তাকিয়ে নিজের রুমে চলে গেল। আয়ন বিছানায় বসে বিছানার চাদর খামচে ধরল। আয়নের রাগ কন্ট্রোল হচ্ছে না। আয়ন আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকিয়ে রইল। তারপর দিল সজোরে আয়নার মধ্যে এক খুশি। সাথে সাথে আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল আর আয়নের হাত থেকে রক্ত পড়তে লাগলো। আয়ন কিছুক্ষণ চুপ করে হাতের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ রক্ত পড়ার পর আয়ন একটা রুমাল দিয়ে হাত পেঁচিয়ে নিল। আয়ন কিছুটা শান্ত হলো। এদিকে নিচে বসে আছে নিলয়, তার আব্বু আম্মু ও আয়নের আব্বু। নিলয় তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলে, আব্বু আম্মু, আমি আদ্রিতাকে বিয়ে করতে চাই। মেয়ে হিসেবে আদ্রিতা অনেক ভালো মেয়ে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আয়ান? আয়ানকে তো আদ্রিতা নিজের ছোট ভাইয়ের মতোই দেখে। আদ্রিতা কখনো আয়ানকে বিয়ে করবে না। আর চাচুও তো বলল এটা অসম্ভব, এটা কখনো হওয়ার নয়। আর আমিও সেটাই বলি, এটা অসম্ভব, কারণ ওরা একে অপরের ছোট ভাই বোনের মতো। সবাই নিজের ভাই বোন মনে করে, মানুষ কি বলবে। আর জোর করে বিয়ে দিলেও আদ্রিতা কখনো আয়ানকে মেনে নিবে না, কারণ আদ্রিতা আয়ানকে নিজের ছোট ভাই ভাবে। আর আদ্রিতা তাকেই বিয়ে করবে যাকে চাচ্চু বিয়ে করতে বলবে। আয়ান নিজের রাগ কন্ট্রোল করে নিচে আসছিল। আয়ান সিঁড়ির কাছে আসতেই নিলয়ের এসব কথা শুনতে পায়। তখন আয়ান রেগে চিৎকার করে বলে, আদিতাকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলে আমি এমনভাবে প্রতিশোধ নিব, না দেখব কোনো বয়স, না দেখব কোনো আত্মীয় স্বজন, না দেখব কোনো বর চাচা। আয়ান মামা ঠান্ডা কর, আয়ান মাথা ঠান্ডা কর। তোর সাথে এই বিষয়ে আমি রাতে কথা বলতেছি, আমাকে একটু ভাবতে দে। যত খুশি ভাবো, সমস্যা নেই, কিন্তু আদ্রিতাকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলে কারো পক্ষেই ফল ভালো হবে না। আগেই বলে রাখলাম, সেটা হোক অন্য কারোর পক্ষে বা তোমার পক্ষে। মাথা ঠান্ডা কর আর এখন বাইরে যা, ঝামেলা না করে আমাকে একা ভাবতে দে আর আদ্রিতার সাথে কথা বলতে দে। 3 ঘন্টার সময় তোমার হাতে, যা ভাবার এই 3 ঘন্টায় ভাবো। আমি আসতেছি 3 ঘন্টা পর। কথাটা বলে আয়ন বাসা থেকে বের হয়ে যায়। আয়ন বাসা থেকে বের হয়ে 4 রাস্তার মোড়ে চলে আসে আর ফোন করে অন্তরার আবিরকে আসতে বলে। আয়ন ভাবতেও পারছে না সামনে তার সাথে কি হতে চলেছে। এদিকে আয়ান বাসা থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আয়নের আব্বু সবার উদ্দেশ্যে বলে, আমাদের যা করার এই 3 ঘন্টার মধ্যেই করতে হবে। আমি চাই না আয়ান আদ্রিতাকে বিয়ে করে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিক। বাইরের মানুষ কি ভাববে? নিলয় যা বলেছে ঠিক বলেছে। এই 3 ঘন্টার মধ্যে কি করতে পারি আমরা? বিয়ে? একবার তোর সাথে আদ্রিতার বিয়ে হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। আয়ন আর কিছুই করতে পারবে না। পরে কি হবে সেটা পরে দেখা যাবে। একবার বিয়ে হয়ে গেলে আয়নের আর কিছু করার থাকবে না, এমনিতেই ওর পাগলামি চলে যাবে। আমি রাজি। আমি ফোন করে কাজীকে আসতে বলেছি।
ততক্ষণে আমরা আদ্রিতার মতামত জেনে নিই। আদ্রিতা আমার মেয়ের মতোই। তারপর আয়নের আব্বু আদ্রিতাকে ডাকে। আয়নের আব্বু ডাকে আদ্রিতার রুম থেকে বেরিয়ে নিচে আসে আর মাথা নিচু করে চুপ করে থাকে। তখন আয়নের আব্বু আদ্রিতাকে জিজ্ঞেস করে, আদ্রিতা মা, তোর কি নিলয়কে বিয়ে করতে কোনো আপত্তি আছে? আপত্তি না থাকলে আমি এখনই তোদের বিয়ে দিতে চাই। কিন্তু আঙ্কেল, আয়ান আয়ান অনেক জেদ আর রাগী। পরে কি হবে সেটা জাস্ট ভাবতে পারছো একবার? পরেরটা পরে দেখা যাবে। আমি ঠিক আইনকে সামলে নিব। এখন বল, তোর মতামত কি? আমার কোনো আপত্তি নেই। ছোট থেকে মায়ের মতো যত্ন করে মানুষ করেছো আমায়। আমি চাই না তোমার মান সম্মানটা নষ্ট হোক। আমি চাই না তুমি কষ্ট পাও। তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করতে রাজি, চোখ বন্ধ করে। আর তুমি তোমার মেয়ের খারাপ তো কখনো চাইবে না, এটা আমি জানি। এ না হলো আমার মেয়ে। আচ্ছা, তুই প্রস্তুত হয়ে নে, কাজী আসছে। কিছুক্ষণের মধ্যে তোদের বিয়ে আমি দিতে চাই। আচ্ছা ঠিক আছে। তারপর আদ্রিতা নিজের রুমে চলে গেল। আদ্রিতার বুকটা কেমন ধকধক করতে লাগলো। আদ্রিতার নিঃশ্বাস ঘন হয়ে যেতে লাগে। আদ্রিতার বুকে কেমন এক অজানা কষ্ট হতে থাকে। আয়নের কি হবে এবং বিয়ের কথা জানতে পারলে আয়ন বা কী করবে? এইসব নানা কথা আদ্রিতা ভাবতে থাকে আর নিজের মনকে নিলয়কে বিয়ে করতে প্রস্তুত করতে থাকে। এদিকে আয়ান সিগারেট টানতে টানতে সব কিছু খুলে বলে আবির আর অন্তরকে। আয়নের কথা শুনে আবির আর অন্তরও কিছুক্ষণ চুপ থাকে। তখন আবির বলে, আঙ্কেলের সিদ্ধান্ত যদি তোর বিপক্ষে হয়, তুই তখন কি করবি? তখন জোর করে আদ্রিতাকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। জোর করে কেমনে কি করবি মামা? এইদিকে তোর আব্বু খানকির ছেলে নিলয় আর তোর আব্বু আম্মু আদ্রিতা তোকে বিয়ে করতে চাইলে না হয় কিছু করা যেত। আদ্রিতাও তোর পক্ষে নাই। আরে বেটা, কাজ হয় না যেখানে নোটে, কাজ হয় সেখানে মেশিনে। মানে? তোরা থাক, আমি আসছি। কথাটা বলে অন্তর বাইক নিয়ে চলে গেল। আবির কিছু বুঝতে পারছে না। আয়ান হালকা হালকা অন্তরের কথা বুঝতে পারছে। কি করতে চাইছে অন্তর? আয়ান আদ্রিতাকে পাওয়ার জন্য যা কিছু করতে পারে। প্রায় 20 মিনিট পর অন্তর আয়ান আর আবিরের কাছে আসে। অন্তরের কাঁধে একটা ছোট্ট ব্যাগ ঝোলানো। আয়ান এতক্ষণ অস্থির হয়ে যাচ্ছিল। আয়ান অন্তরকে জিজ্ঞেস করে, এতক্ষণ কই ছিলি? আর ব্যাগে কি? মাল। এই পরিস্থিতিতে তুই মাল আনতে গিয়েছিলি? এদিকে আমি আদ্রিতাকে আমার জীবন থেকে হারাতে চলেছি। আরে মামা, এরা সেই মাল না, এরা হচ্ছে সেই মাল যে মাল নাকি 2 সেকেন্ডে হ্যাক করতে পারে। কথাটা বলেই অন্তর ব্যাগ খুলে 2টা G18 বের করলো। আবির তো দেখে কাঁপাকাঁপি করতে লাগলো আর বলল, মামা, এগুলো কই থেকে পাইলি? তোরা তো কিছু জানা লাগবে না, তুই একটা রাখ আর আন্নে মাল নে। অন্তর একটা গান আয়নের দিকে ছুঁড়ে মারল। আয়ন সেটা নিয়ে কোমরে গুজে নিল। আয়ন আদ্রিতাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারে। পুরো পৃথিবী ধ্বংস করে দিতে রাজি। অন্তরের কথা শুনে আবির বলল, আরে মামা, এসব কি করছিস? পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি আদ্রিতাকে না পেলে পুরো পৃথিবী ধ্বংস করে দেব। দেখ মামা, মাথা ঠান্ডা কর, অন্তরের কথা ধরিস না, সব তোর আপনজন। তোরা তো জ্ঞান শোনার টাইম নেই, নে। আমি তোদের দুজনের মতো সাইকো না যে গানটা নিয়ে নিব। তুই নে, আমার লাগবে না। আমার কোমরে একটা গোজা আছে, এটা তুই নে। 3 জনের জন্য 3টা নিয়ে এসেছি। আমি এটা নিতে পারবো না, আমি তোদের মতো না। এতদিন তোরে বেস্ট ফ্রেন্ড ভেবে ভুল করেছি আমরা। ভাবতাম তুই আমাদের জন্য সব করতে পারিস, কিন্তু না, আমরা ভুল ছিলাম। যখন আয়নের আমাদের দরকার তখন তুই সরে যাচ্ছিস। তোর মতো স্বার্থপররে আমরা এতদিন ভাই ভেবে ভুল করেছি। যা ভাগ চোখের সামনে থেকে, নেক্সট টাইম যেন চোখের সামনে না দেখি। কথাটা বলেই অন্তর আবিরকে একটা ধাক্কা দেয় আর আবির কিছুটা দূরে সরে যায়। ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ডশিপ তাদের 3 জনের। আয়ন কাকে কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। অন্তর যা বলছে ঠিক বলছে। তখন অন্তর আবারও বলে ওঠে, মামা আয়ন চল, আমি আছি। তোর সাথে কেউ না থাকলেও এই তার ছেঁড়া খারাপ ভাইটা তোর সাথে আছে। কথাটা বলে অন্তর বাইক স্টার্ট করে। এমন সময় আবির অন্তরের কাছে এসে গানটা হাতে নিয়ে বলে, তোদের জন্য আমি মরতে পারি, আবার মারতেও পারি। কথাটা বলেই আবির অন্তরের বাইকের পিছনে উঠে বসে।
অন্তর আর আয়ান একটা মুচকি হাসি দিল। তারপর তারা তিনজন বাসায় আসতে থাকে। এদিকে বিয়ের সব নিয়ম কানুন সহ সব কিছুই শেষ, শুধু সই করা বাকি। সই করলেই নিলয় আর আদ্রিতার বিয়ে সম্পূর্ণ। কাজী সই করতে বললে সাথে সাথে নিলয় সই করে ফেলে। এখন শুধু আদ্রিতার সই করতে বাকি। আদ্রিতার সই করে দিলেই আদ্রিতা নিলয়ের স্ত্রী হয়ে যাবে। আদ্রিতা কলমটা হাতে নিতেই হাত কাঁপতে থাকে। আদ্রিতার বুক ধুকপুক করতে থাকে আর আয়নের কথা ভাবতে থাকে। আদ্রিতার হাত কাঁপাকাঁপি করতে থাকে। আদ্রিতার হাত কাঁপতে দেখে আয়নের আব্বু আদ্রিতার মাথায় হাত রেখে হাত বুলিয়ে দেয়। আদ্রিতা আয়নের আব্বুর দিকে তাকিয়ে আর কিছু না ভেবেই সই করে দেয়। আর সবাই বড় একটা নিঃশ্বাস ছাড়ে। আদ্রিতা নিলয়ের বিয়ে সম্পূর্ণ। এখন থেকে আদ্রিতা নিলয়ের বিয়ে করা স্ত্রী। নিলয় আর অদ্রিতার বিয়ে সম্পন্ন হওয়ার সাথে সাথেই আয়ান, অন্তর আর আবির বাসায় প্রবেশ করে। আয়ান বাসায় আসতেই স্তব্ধ হয়ে গেল। আয়ান ভাবতে পারছে না কোনো কিছু। আয়ান জাস্ট কল্পনা করতে পারছে না তার আব্বু তার সাথে এভাবে বেইমানি করবে। আয়ান নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আয়ানের মাথায় আগ্নেয়গিরির মতো আগুন ফুটছে। আয়ান গিয়ে সোজা নিলয়ের বুকে একটা লাথি মারে এবং নিলয় ছিটকে গিয়ে পড়ে যায়। হাতের কাছে একটা চেয়ার থাকায় আয়ান সেটা হাতে নিয়ে নিলয়কে মারতে লাগলে তখন সবাই মিলে আয়ানকে আটকায়। আয়ানকে আটকালেও অন্তর গিয়ে নিলয়কে পা দিয়ে মারতে থাকে। আবির গিয়ে কোনো মতে পিছন থেকে অন্তরকে জড়িয়ে ধরে আটকায়। আয়ানের আব্বু খুব ভালোভাবেই চেনে আবির আর অন্তরকে। আয়ান যেমন ঠিক তেমনই আবির আর অন্তর, তবে অন্তর একটু বেশি। তখন আয়ান চিৎকার করে বলে, আমার সাথে এমন বেইমানি কেন করলেন মিস্টার আদনান চৌধুরী? আমি যা করেছি ঠিক করেছি, এটা কখনো সম্ভব হতো না। এখন আদ্রিতার প্রতি তোর আর কোনো কোনো অধিকার নেই। আদ্রিতা এখন নিলয়ের ওয়াইফ। ওয়াইফ? আই খাই, আদ্রিতা শুধু একজনের ওয়াইফ হওয়ার অধিকার রাখে, আর সেটা আয়ান চৌধুরী। আদ্রিতার বিয়ে হয়ে গেছে, এখন আর তোর করার কিছু নাই। এসব পাগলামি বাদ দে। আমার করার অনেক কিছু আছে। তুই কি ভাবছো আদিতার বিয়ে দিয়ে দিলেই আমি আদিতার জীবন থেকে সরে যাব? ভুল ভাবছো তুমি। আদিতা শুধু আমার, শুধুই আমার। তাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তোমাদের কাউকে ছাড়বো না আমি। আর তোর আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার শখ আমি মিটাচ্ছি। চল আমার সাথে। কথাটা বলে আয়ন রেগে আদ্রিতার হাত ধরে নিয়ে জোর করে নিয়ে আসতে লাগে। আদ্রিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগে আর আয়নকে বলে, ছাড় আয়ান, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? নীলা আমার স্বামী, আমি ওর সাথে চলে যাব। আর এখন তোর আমার প্রতি কোনো অধিকার নেই। আয়ন কোনো কথা না বলে আয়ান আদ্রিতার কথা শুনে আরও রেগে যায়। আয়ন টেনে হিচড়ে আদ্রিতাকে নিয়ে যেতে লাগে। নিলয় ফ্লোর থেকে উঠে আদ্রিতার হাত ধরে ফেলে আর আয়নকে আটকায়। নিলয় আদ্রিতাকে স্পর্শ করায় আয়ন আরও বেশি রেগে যায়। আয়ন কোনো কিছু না ভেবে কোমর থেকে রিভলভারটা বের করে সোজা নিলয়ের কপাল বরাবর ধরে আর রেগে বলে, তোকে মারতে আমাকে বাধ্য করিস না। তোর বেঁচে থাকাটা আমার জন্য জরুরি, তাই এতক্ষণ বেঁচে আছিস। হাত ছাড় আদিতার, না হলে তোকে মারতে আমি 2 সেকেন্ডও ভাববো না। বাবা মায়ের একমাত্র সন্তান, তোকে মারতে আমার মন চাচ্ছে না। হাত ছাড় কুত্তর বাচ্চা। আয়ন অনেক রেগে চিৎকার করে বলে। নিলয় ভয়ে আদ্রিতার হাত ছেড়ে দেয়। নিলয়ের আব্বু আম্মু আয়নের কাছে আসে। কিছু বলবে তার আগে আয়ন আবির আর অন্তরকে ইশারা দেয়। সাথে সাথেই আবির কোমর থেকে রিভলভারটা বের করে নিলয়ের আব্বু আম্মুর দিকে ধরে আর নিলয়ের আব্বু আম্মু সেখানেই থেমে যায়। আয়ান নিলয়ের কপাল থেকে রিভলভারটা নামিয়ে আদ্রিতার হাত ধরে জোর করে নিয়ে যেতে লাগে। দরজার কাছে আসতেই আয়নের আব্বু আয়নের সামনে এসে দাঁড়ায়। আয়ন তার আব্বুকে রেগে বলে, সামনে থেকে সরে যাও আব্বু, অন্যথায় তোমার জন্য ভালো হবে না। না সরব না, কি করবি তুই? তোকে কোনোভাবে আমি আদ্রিতাকে এখান থেকে নিয়ে যেতে দিব না। আয়নের আব্বুর কথা শুনে আয়ন আরও বেশি রেগে যায়। আয়নের হাতে থাকা রিভলভারটা আয়ন তার আব্বুর দিকে তাক করে ধরে। আয়নের আব্বু সহ আদ্রিতা স্তব্ধ হয়ে যায়। আয়ন তখন বলে, আমাকে বাধ্য করো না আব্বু। আমার আব্বু হওয়ার কারণে আমার সাথে এত বড় বেইমানি করার পরও বেঁচে গেলে। তুই আমার মাথায় রিভলভার ধরেছিস? তোরে আমার ছেলে বলতেও ঘৃণা হচ্ছে। তোমার মাথায় রিভলভার কেন? আজ থেকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। সরে যাও সামনে থেকে। না সরলে কি করবি? মেরে ফেলবি? মার না।
আমিও দেখি তো তুই কিভাবে আদ্রিতাকে নিয়ে যাস। আদ্রিতাকে নিয়ে যেতে হলে তোকে আমাকে মেরে আমার লাশের ওপর দিয়ে নিয়ে যেতে হবে। আয়নের আব্বুর কথা শুনে আয়ান তার আব্বুর মাথা থেকে রিভলভারটা নামিয়ে ফেলে। এটা দেখে তার আব্বু বলে, আমি জানি তুই একটা কখনোই করতে পারবি না। ভালোবাসার মানুষটাকে তুলে নিয়ে যেতে হলে কিছু তার ছিঁড়া বাইবাদার লাগে, যা আমার অনেক আছে। আর যেটা আমি করতে পারবো না সেটা তারা করতে দুইবারও ভাববে না। অন্তর। কথাটা বলেই আয়ান অন্তরের দিকে তাকায় আর রিভলভারটা অন্তরের দিকে ছুঁড়ে মারে। অন্তর রিভলভারটা হাতে নিয়ে কোমর থেকে আরেকটা রিভলভার বের করে দু হাতে দুইটা রিভলভার নিয়ে আয়ানের আব্বুর মাথা বরাবর তাক করে ধরে আর বলে, সরি আঙ্কেল। আঙ্কেল, আয়ানকে যেতে দিন, না হলে আমি কি করতে পারি তা আপনি ভালোভাবেই জানেন। অন্তরের কথা শুনে আয়নের আব্বু ভয় পেয়ে যায় আর সামনে থেকে সরে যায়। আয়নের আব্বু জানে অন্তর কেমন। আয়নের জন্য অন্তর কাউকে মারতেও দুইবার ভাববে না। আয়নের আব্বু সামনে থেকে সরে গেলে আয়ন একটা হাসি দেয় আর আদ্রিতাকে জোর করে নিয়ে যেতে লাগে। কিন্তু আদ্রিতা অতিরিক্ত জোর করছে, কোনো মতেই যেতে চাইছে না। আয়নের সেখানে এক হাত দিয়ে আঘাত করতে লাগে। তখন অন্তর বলে, মামা আয়ান, 1 মিনিট ওয়েট। কথাটা বলেই অন্তর পকেট থেকে একটা ছোট্ট স্প্রে বের করে আদ্রিতার মুখে স্প্রে করে দিল আর সাথে সাথেই আদ্রিতা অজ্ঞান হয়ে গেল। আদ্রিতা অজ্ঞান হয়ে গেলে আয়ন আদ্রিতাকে কোলে তুলে নিল। তখন অন্তর আয়নকে উদ্দেশ্য করে বলে, তুই যা, আমরা আসছি। আয়ন আদ্রিতাকে নিয়ে বাহিরে চলে আসে। তারপর একটা গাড়িতে পিছনের সিটে আদ্রিতাকে হেলান দিয়ে শুয়ে দেয়। অনেকক্ষণ ড্রাইভ করার পর আয়ান একটা বাড়ির সামনে চলে আসে। তারপর আয়ান আদ্রিতাকে আবারও কোলে নিয়ে একটা রুমে নিয়ে গিয়ে আদ্রিতাকে বিছানার মধ্যে ফেলে দেয়। আয়ান আদ্রিতার মুখের দিকে তাকিয়ে নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। আয়নের মাথায় শুধু একটা কথাই বেজে চলেছে, আদ্রিতা তার সাথে কেন এমন করলো? কেন সে নিলয়কে বিয়ে করলো? কেন সে আয়নকে বিয়ে করলো না? কেন সে তার আব্বুর কথার অমত করলো না? আমি এত কিছু করার পরও সে কেন নিলয়কে বিয়ে করলো? আয়ান নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে এক গ্লাস পানি এনে আদ্রিতার মুখে ছিটিয়ে দিল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আদ্রিতার জ্ঞান ফিরে। আদ্রিতার চোখ খুলে নিজেকে একটা বদ্ধ ঘরে আবিষ্কার করে এবং তার সামনে দাঁড়িয়ে আছে আয়ান। আয়ানকে দেখে আদ্রিতা একটু ভয় পেয়ে যায়। আদ্রিতার জ্ঞান ফিরতেই আয়ান শক্ত করে আদ্রিতার গলা চেপে ধরে। আয়ান এভাবে গলা চেপে ধরায় আদ্রিতা নিঃশ্বাস নিতে পারছে না। আদ্রিতার চোখে পানি চলে এসেছে। আদ্রিতা কাঁদতে থাকে। আয়ান আদ্রিতার গলা ছেড়ে দিয়ে দুহাত শক্ত করে চেপে ধরে। কেন করলে এমন? কোন সাহসে তুই এমনটা করলি? এর ফল কি হতে পারে তা তুই ভালোভাবেই ভোগ করবি। ছাড় আয়ান, আমি ব্যথা পাচ্ছি। আর আমাকে তুই কেন এখানে নিয়ে এসেছিস? ছাড় আমাকে, আমি বাসায় যাব। আর এখন তোর আমার প্রতি কোনো অধিকার নেই, কারণ এখন নিলয় আমার বিয়ে করা বর। আদ্রিতার কথা শুনে নিলয় আরও রেগে যায়। রাগে আয়নের চোখ মুখ লাল হয়ে যায়। আয়ন আরও শক্ত করে আদ্রিতাকে চেপে ধরে বলে, কিসের বিয়ে? কিসের বর? তোর বর তো এই একমাত্র আয়ান চৌধুরী। পাগলামি করিস না আয়ান, আমার বিয়ে হয়ে গেছে আর বর্তমানে নিলয় আমার বর। বিয়ে? বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? কার বর? বিয়ে যেহেতু হয়েছে সেই অনুযায়ী বাসর আজকে হওয়ার কথা। ওকে ফাইন, বিয়ে যেহেতু হয়েছে। কথাটা বলেই আয়ন হাসতে থাকে আদ্রিতাকে ছেড়ে দিয়ে। আয়নের কথা শুনে আদ্রিতা চমকে যায় আর ভয় পেয়ে যায়। আয়নের কথা শুনে আদ্রিতা অনুভব করতে পারছে যে তার সাথে সামনে কি হতে চলেছে। তখন আদ্রিতা ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় আতঙ্কিত হয়ে বলে, প্লিজ তুই আমার সাথে এমন করিস না। নিলয় আমাকে বিয়ে করেছে, সেই অনুযায়ী আমার উপরে শুধু নিলয়ের অধিকার। মানে আজকে আপনার বাসর হবে? বাসর তো আবার এই আয়ান চৌধুরীর সাথে? কথাটা বলে আয়ন নিজের শার্ট খুলতে থাকে। এটা দেখে আদ্রিতা আয়নের পা জড়িয়ে ধরে বলে, প্লিজ আমার সাথে এমন করিস না। আমার চরিত্রের কলঙ্কের দাগ কেটে দিস না, আমাকে সমাজের সামনে দর্শিতা বানাস না। কথাটা শুনেই আয়ন অনেক রেগে যায়। সাথে সাথে আয়ন রেগে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আদ্রিতার চুলের মুঠি ধরে ফেলে আর চিৎকার করে বলে, নিলয় নিলয় নিলয়, ওই কুত্তার বাচ্চার নাম আরেকবার মুখে নিলে চিপ টেনে ছিঁড়ে ফেলবো। কি আছে ওই নিলয়ের মধ্যে যা আমার মধ্যে নেই? এই আয়ান চৌধুরীর মধ্যে কি আছে আর এই আয়ান চৌধুরী কে তা এক্ষুনি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। কথাটা বলেই আদ্রিতাকে আয়ন বিছানায় ছুঁড়ে ফেলে।
আর আদ্রিতার দিকে এগিয়ে যেতে থাকে। তখন আদ্রিতা তার হাত জোর করে বলে, প্লিজ আমার সাথে এমন করিস না, আমার চরিত্রে কলঙ্কের দাগ কেটে দিস না, আমাকে সমাজের সামনে ধর্ষিতা বানাস না। আপনি শুধু আমার, আপনি চরিত্রহীন হলেও আমার, ধর্ষিতা হলেও আমার, আপনি সারা বিশ্বের কলঙ্কিত নারী হলেও আমি আপনার জন্য পুরো পৃথিবী ধ্বংস করে দিতে রাজি আছি। কথাটা বলে আয়ান আদ্রিতার উপরে ঝাঁপিয়ে পড়ে। আয়ান জোরপূর্বক আদ্রিতাকে কিস করতে থাকে আর ছোট ছোট কামড় দিতে থাকে। এক সময় আয়ান আদ্রিতার শাড়ি খুলতে থাকে। তখন আদ্রিতা নিজের শাড়ি ধরে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমার সাথে এমন কিছু করিস না, তুই আমাকে ভালোবাসিস, আমি মরে যাবো। আদ্রিতার কথা আর আয়ানের কানে যায় না। আয়ান এক টানে আদ্রিতার পুরো শাড়ি খুলে ফেলে আর আদ্রিতাকে বিছানায় ফেলে দিয়ে জোরপূর্বক কিস করতে থাকে। আদ্রিতা নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আয়নের শক্তির সামনে সে পেরে উঠছে না। আয়ন আদ্রিতার হাত তার ওড়না দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। আদ্রিতা আয়নের সাথে হেরে গিয়ে অনবরত কাঁদতে থাকে। আয়নের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আয়ন পাগলের মতো হিংস্রভাবে আদ্রিতার চরিত্রে দাগ লাগাতে ব্যস্ত। আয়নের এমন আচরণ, হিংস্রতা দেখে আদ্রিতা নিজেকে আর বাঁচাতে পারে না। নিজেকে সঁপে দেয় আয়নের হাতে আর অনবরত কান্না করতে থাকে। আর সব কিছু আয়নের হিংস্রতা অতি কষ্টে সহ্য করতে থাকে। আদ্রিতার বেঁচে থাকার কোনো ইচ্ছে শক্তি আর নেই। আদ্রিতার এই মুহূর্তে পৃথিবীর মায়া ত্যাগ করে মরে যেতে ইচ্ছে করছে। আয়নের হিংস্রতা আদ্রিতা সহ্য করতে পারছে না। চিৎকার করে অনবরত কান্না করতে থাকে সে। আয়ন ঠিক হিংস্র নরপশুর মতোই আদ্রিতার চরিত্রে দাগ কাটতে ব্যস্ত। আয়ন ঠিক একটা পশুর মতো হিংস্রতা নিয়ে আদ্রিতাকে ধর্ষণ নামক কলঙ্কে কলঙ্কিত করতে থাকে। আদ্রিতা চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু সেদিকে আয়নের কোনো ভ্রুক্ষেপ নেই। আয়ন হিংস্রভাবে আদ্রিতার উপর নিজের পুরুষত্ব ফলাতে ব্যস্ত। 20 মিনিটস লেটার, প্রায় 20 মিনিট পর আয়ন আদ্রিতাকে ছেড়ে দেয়। আদ্রিতার শরীর প্রায় নিস্তেজ হয়ে এসেছে। আদ্রিতার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আয়ন আদ্রিতার দিকে একবার তাকিয়ে আদ্রিতার হাত খুলে দিয়ে ওয়াশরুমে চলে যায়। আদ্রিতার শরীরে তেমন কোনো শক্তি নেই। কোনো রকমে কম্বল দিয়ে নিজের শরীর ঢেকে নেয় আর অঝোর ধারায় কাঁদতে থাকে। আজ থেকে আদ্রিতার শরীর অপবিত্র পরিণত হলো। একটা নারীর সবচেয়ে মূল্যবান জিনিসটা সে হারালো এবং সমাজে প্রতিনিয়ত অবহেলিত এক কলঙ্কিত চরিত্রহীন ধর্ষিতা নারী হিসেবে পরিণত হলো। আয়নের প্রতি যে ভালোবাসাটা এবং শ্রদ্ধাটা ছিল তার সম্পূর্ণ ঘৃণায় পরিণত হলো আদ্রিতার। প্রায় 5-7 মিনিট পর আয়ন ওয়াশরুম থেকে বের হয়। আদ্রিতা অনবরত কান্না করতে থাকে। যে আদ্রিতার চোখে পানি দেখলে আয়ন নিজেকে কন্ট্রোল করতে পারতো না, সেই আয়নের রাগের কারণেই আদ্রিতার চোখের পানি আয়নের কাছে তুচ্ছ মনে হয়েছে। আয়ন আদ্রিতার দিকে একবার তাকিয়ে রুম থেকে বের হতে যাবে, এমন সময় আয়ন কিছু একটা ভেবে আদ্রিতাকে উদ্দেশ্য করে বলে, যদি নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করিস তো আব্বু, নিলয় আর চাচা চাচির কথা একটাবার ভাবিস। তোর কিছু হয়ে গেলে আমি সব শেষ করে দিব। আর তুই ভালো করেই জানিস আয়ান যা বলে তাই করে। আর এসব ন্যাকা কান্না না করে ওয়াশরুমে যা। কথাটা বলেই আয়ন রুমের বাহিরে চলে আসে। তারপর মেন দরজায় তালা মেরে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তারপর একটা শপিং মলে এসে আদ্রিতার জন্য কয়েকটা ড্রেস সহ সব কিছু কিনে নেয়। আয়ন শপিং মল থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাবে, এমন সময় আয়নের ফোনটা বেজে ওঠে। আয়ন তাকিয়ে দেখে অন্তর। আয়নের তো এতক্ষণ অন্তর আর আবিরের কথা মনেই ছিল না। তখন আয়ন ফোনটা রিসিভ করে অস্থির হয়ে বলে, মামা তোরা কই? বাড়ির সামনে। মেন দরজায় তালা মারা কেন? তুই আর আদ্রিতা কই? প্রায় 10 মিনিট পর আয়ন বাড়ির সামনে চলে আসে। আয়ন দেখে আবির আর অন্তর বাহিরে বসে আড্ডা দিচ্ছে। মনে হচ্ছে কোনো কিছুই হয়নি। আয়ন ওদের কাছে গিয়ে বলে, তোদের এত দেরি হলো কেন? আর ওই দিকের কী অবস্থা? কী আর অবস্থা হবে, তুই চলে আসার কয়েক মিনিট পর আমরাও চলে আসছি। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে পরে কথা বলতেছি, আগে ভিতরে চল। তারপর আয়ন দরজার তালা খুলে এবং 3 জনে ভিতরে প্রবেশ করে। আবির আর অন্তরকে বসতে বলে আয়ন ড্রেসগুলো নিয়ে রুমে চলে আসে। আয়ন রুমে এসে দেখে আদ্রিতা সেখানেই বসে আছে আর কান্না করছে। তখন আয়ন ধমক দিয়ে বলে, ওয়াশরুমে যেতে বলছিলাম না, যাওনি কেন এখনো?
আয়নের ধমক খেয়ে আদ্রিতা কান্না করতে করতে কেঁপে ওঠে। আয়ন আদ্রিতার কাছে গিয়ে ড্রেসগুলো হাতে নিয়ে গাল দুইটা এক হাত দিয়ে চেপে ধরে রেগে বলে, এইসব ন্যাকা কান্না ছেড়ে ওয়াশরুমে যাও। আমি 30 মিনিট পরে এসে যদি দেখি তুই এভাবে এখানে বসে আছিস, তাহলে সেটা তোর জন্য ভালো হবে না। একটু আগে যেটা হয়েছে ঠিক সেটাই হবে তোর সাথে। কথাটা বলেই আয়ন রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে। আয়ান, আবির আর অন্তর তিনজন চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। সামনে কি হবে সেটা ভেবেই চলেছে তারা। তখন আবির বলে, আদ্রিতার বিয়ে হয়ে যাওয়ার পরেও তোকে তার অমতে এমনি তুলে আনা কি ঠিক হলো? আদ্রিতা কি তোকে মেনে নিবে? আদ্রিতার তো বিয়ে হয়ে গেছে, এখন কি করবি তুই? ডিভোর্স। তোর আব্বু আর তোর চাচাতো ভাই কি চুপ থাকবে? আমার মনে হয় না চুপ থাকবে। তোকে আর আদ্রিতাকে তন্ন তন্ন করে খুঁজবে। সারা জীবন খুঁজলেও এখানে আসতে পারবে না। আর তোরা সাবধানে থাকবি, তোদের ফলো করতে পারে। আরে বেটা, ওরা আমাদের ফলো করবে। ওরা হয়তো জানে না আমরা যে রাস্তায় চলি ওই রাস্তা গুগল ম্যাপেও নাই। তারপরেও সাবধানে থাকবি, আর এখানে আসলে সাবধানে আসবে। আচ্ছা ঠিক আছে, এখন কিছু খাওয়া ভাই, অনেক খিদা পেয়েছে আর দুপুর থেকে অনেক ঝামেলা গেছে। আচ্ছা ঠিক আছে, চল হোটেল থেকে খেয়ে আসি, আর আদ্রিতার জন্য খাবার নিয়ে আসতে হবে। তারপর তারা তিনজনে বাসা থেকে বাইরে এসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নেয়। আয়ন কিছু খাবার আদ্রিতার জন্য প্যাক করে নেয়। তারপর সেখান থেকে আবির আর অন্তর তাদের বাসায় চলে গেল। আয়নও বাসায় চলে এলো। আয়ন চাবি দিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে সোজা রুমে চলে গেল। আয়ন ভিতরে গিয়ে দেখে আদ্রিতা একটা নীল ড্রেস পরে আছে, যেগুলো আয়ন এনে দিয়েছিল। আয়ন খাবারগুলো টেবিলে রেখে ওয়াশরুমে চলে গেল। আয়ন ফ্রেশ হয়ে খাবারগুলো নিয়ে এক লোকমা খাবার আদ্রিতার মুখের সামনে ধরল, কিন্তু আদ্রিতা খাচ্ছে না। তখন আয়ান বলল, দুপুর থেকে না খেয়ে আছিস, হা কর। দেখ, মাথা গরম করাবি না, খেয়ে নে। আদ্রিতা আয়নের হাত থেকে খাবারগুলো ফেলে দিল। আয়নের মাথা গরম হয়ে গেল। ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় আদ্রিতাকে। আদ্রিতা থাপ্পড় খেয়ে নিঃশব্দে কাঁদতে থাকে। এটা দেখে আয়ন ধমক দিয়ে বলে, আমি তোর কান্না সহ্য করতে পারি না। আমার সামনে একদম কান্না করবি না, কান্না থামা। আয়ন জোরে একটা ধমক দিয়ে কথাটা বলল। আয়নের ধমক খেয়ে আদ্রিতা কেঁপে ওঠে। আয়ন আদ্রিতার মুখের সামনে এক লোকমা খাবার আবারও ধরল। আদ্রিতা ভয়ে আয়নের হাত থেকে খাবার খেতে লাগলো। এটা দেখে আয়ন মুচকি হাসলো। আয়ন যত্ন সহকারে সবটুকু খাবার আদ্রিতাকে খাইয়ে দিয়ে পানি খাইয়ে দিল। তারপর আয়ন সেগুলো রেখে এসে রুমে চলে এলো। আয়ন রুমে এসে আদ্রিতার সামনে বসে পড়ল। আয়ন আদ্রিতার দিকে তাকিয়ে হাজারো কথা ভেবে চলেছে। আদ্রিতা কিছু বলছে না, সেও চুপ করে আছে। আয়নের বড় বড় নিঃশ্বাস আদ্রিতা অনুভব করতে পারছে। হঠাৎ আয়ন আদ্রিতার পা জড়িয়ে ধরে। হঠাৎ আয়নের এমন কাণ্ড দেখে আদ্রিতা থ হয়ে যায়। তখন আয়ন আদ্রিতার পা জড়িয়ে ধরেই বলে, ছোটবেলা থেকে যখন ভালোবাসা কি জিনিস বুঝতে শিখেছি, ঠিক তখন থেকেই আমি তোকে ভালোবাসি। আমি কখনো আমার ভালোবাসা প্রকাশ করিনি বা করতে পারিনি। তোরে ছাড়া এক সেকেন্ড আমি ভাবতে পারি না। তোকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমাকে তুই ক্ষমা করে দে প্লিজ। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, তাই তোকে আবার এভাবে নিয়ে আসতে লাগলো। আসলে আমার মাথা ঠিক ছিল না। তোকে পাওয়ার নেশায় আমি ডুবেছিলাম। তোকে পাওয়ার জন্য আমি যা কিছু আছে সব কিছু করতে পারি। আমাকে তুই ক্ষমা করে দে প্লিজ। আমার মাথা ঠিক ছিল না। তুই এই বিয়েতে মত দিয়েছিস এটা ভাবতেই আমার অনেক রাগ অভিমান জমে গিয়েছিল তোর প্রতি। তুই তো জানিস আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি না, নিজের মধ্যে থাকি না আমি। তোর কথায় তখন অনেক রাগ হয় আমার, তাই রাগের মাথায় তোর সাথে ওইসব করে ফেলেছি আমি। আমাকে তুই ক্ষমা করে দে প্লিজ। তোকে আমি ক্ষমা করলেও আমার মন এবং শরীর কখনো তোকে ক্ষমা করতে পারবে না। তোর প্রতি আমার যে একটু ভালোবাসা ছিল তা সব আজ ঘৃণায় পরিণত। তুই কি বললি? আমাকে তুই ভালোবাসিস, অথচ ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে যাওয়ার পরেও তুই তুলে নিয়ে এসে ধর্ষণ করে ফেললি। ভালোবাসার মানুষকে তুই অপবিত্র চরিত্রহীন করতে দুইবার ভাবলি না। আসলে তুই কখনো আমাকে ভালোই বাসিসনি। তুই ভালোবেসেছিস আমার শরীরকে ভোগ করার জন্যই এত কিছুর আয়োজন। আদ্রিতার কথাটা শেষ হওয়ার সাথে সাথেই আয়ন আদ্রিতার পা ছেড়ে দিয়ে সজোরে দিল এক থাপ্পড় আর বলল, আমার যদি তোর শরীর ভোগ করার ইচ্ছে থাকতো তাহলে
আমাদের বাসায় এত বছর ধরে থাকতে পারতি না। তোর শরীরের প্রতি যদি আমার লোভ থাকতো তাহলে তোকে ঘন্টার পর ঘন্টা রুমে একা পেয়ে কিছু করিনি কেন? হ্যাঁ, তোর শরীরের প্রতি যদি আমার এতই লোভ থাকতো তাহলে তোকে পাওয়ার জন্য আমি সবার সাথে এভাবে যুদ্ধ করতাম না, আমার বাবার মাথায় বন্দুকও ধরতাম না। তোর শরীরের প্রতি লোভ থাকলে তুই এতদিন পবিত্র শরীর নিয়ে থাকতে পারতি না। তোকে সেই কয়েক বছর আগেই ভোগ করে নিতাম। তুই বলতে পারবি আজকে ছাড়া অন্য কোনো দিন আমি তোকে কোনো সময় একটা খারাপ স্পর্শ করেছি? তোকে ভোগ করার ইচ্ছা থাকলে তোকে এখন ছেড়ে দিতাম। আমি রাগের মাথায় তখন ওইসব করে ফেলেছি, বুঝিনি আমি কোনটা ফুল আর কোনটা সঠিক। আমাকে তুই ক্ষমা করে দে, আর না করলেও কোনো যায় আসে না। তুই সারা জীবন আমার সাথে থাকলেই হবে। তুই সারা জীবন আমাকে ঘৃণা করে যা, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু তোকে আমি ভালোবেসে যাব। তোকে ছাড়া আমি এক সেকেন্ডও অনুভব করতে পারি না। তুই শুধু আমার আর আমারই থাকবি সারা জীবন। আব্বু আমার সাথে বেইমানি না করলে হয়তো আজ আমি বৈধভাবে তোর সাথে ওইসব করতে পারতাম। তখন তো তুই এইসব কখনো বলতি না। তোর সাথে নিলয়ের বিয়েটা আমার কাছে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, যেটা সম্পূর্ণ আমার ভুলে। আমি ভাবতে পারিনি আব্বু আমার সাথে কিছুক্ষণের মধ্যে এমনটা করে ফেলবে। আর তোর সাথে একটু আগে এসব করাটাও অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, যেখানে সম্পূর্ণ ভুলটা আমার। আমি কিছু করতে পারলাম না, না তোকে বৈধভাবে পেলাম আর না বৈধভাবে তোর সাথে এমনটা করতে পারলাম। যেসব আমি আজ অবৈধভাবে করলাম সেসব একসময় বৈধতা পাবে। অবৈধ কালগুলো একসময় বৈধতার রূপ নেবে, যেখানে শুধু কয়েক মাসের বৈধ অবৈধতা। জানি না কখনো তোর ঘৃণা সরিয়ে ভালোবাসা পাবো কিনা, কিন্তু আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। আর যদি তোর ভালোবাসা না পাই তারা তোর ঘৃণাগুলোই আমার কাছে ভালোবাসার নাই। ভালো না বাসন অন্তত ঘৃণা তো করে, এই কথাটা ভেবেই আমি তোর সাথে সারা জীবন কাটিয়ে দেব। কথাটা বলেই আয়ন রুম থেকে বেরিয়ে যায়। আয়ন ছাদে এসে একটা সিগারেট জ্বালিয়ে আকাশের পানে তাকিয়ে তার মায়ের কথা ভাবতে থাকে। তার আম্মু বেঁচে থাকলে হয়তো আজ আয়নের জীবনটা এমন হয়ে যেত না। এদিকে রুমে বসে আদ্রিতা আয়নের কথা ভেবে চলেছে। আয়ন আদ্রিতাকে কতটা ভালোবাসলে তার বাবার মাথায় বন্দুক ধরে। আয়ন তাকে কতটা ভালোবাসলে তাকে ছাড়া থাকতে পারবে না বলে বিয়ে হয়ে যাবার পরও তাকে তুলে নিয়ে আসে। আমার তো বিয়ে হয়ে গেছে, তাহলে আমি কিভাবে আয়নকে মেনে নিব? আর আমি বা আমার অপবিত্র শরীর নিয়ে আয়নকে ছেড়ে আর কই যাব? না না, আয়ন আমাকে কখনো ভালোবাসেনি, আমার শরীরকে ভালোবাসে সে। আমাকে সে ভালোবাসলে আমার শরীরকে অপবিত্র করতে পারতো না। না না, এটা কখনোই সম্ভব না। এসব আরও নানা কথা ভেবে চলেছে আদ্রিতা। আদ্রিতা কী করবে কিছুই ভেবে পাচ্ছে না। আদ্রিতার মনে অনেক প্রশ্ন বিঁধে চলেছে। এই অপবিত্র শরীর কি এখন নিলয় মেনে নেবে, নাকি সে আয়নকে মেনে নিয়ে তার শরীর যে অপবিত্র করেছে তার সাথে থাকবে, নাকি সে দুজনের থেকেই সরে গিয়ে একা সারাটা জীবন কাটিয়ে দেবে? আয়ন কি তাকে যেতে দিবে? আদ্রিতা যদি আয়নের জীবন থেকে হারিয়ে যায় তাহলে আয়ন কি করবে? সে কি আদ্রিতাকে খুঁজবে, নাকি আদ্রিতার শরীরের স্বাদ নেওয়া হয়ে গেছে বলে খোঁজ নেবে না? আদ্রিতা কি করবে, কোন রাস্তায় পা দিবে সেটা সে বুঝতে পারছে না। আদ্রিতা জীবনের এক মারাত্মক গোলকধাঁধায় পড়ে গেছে, যেখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব। রাত প্রায় 12টার সময় আয়ন ছাদ থেকে নেমে রুমে আসে। আয়ন রুমে এসে দেখে আদ্রিতা ঘুমিয়ে গেছে। আদ্রিতাকে এই মুহূর্তে কোনো পরীর থেকেও কম লাগছে না। আয়ন রুমের লাইটটা নিভিয়ে ডিম লাইটটা জ্বালিয়ে দিল। ডিম লাইটের আলো আদ্রিতার মুখে পড়ে আরও সৌন্দর্য বৃদ্ধি করছে। আয়ন কিছুক্ষণ আদ্রিতার দিকে তাকিয়ে থাকে। আয়ন আদ্রিতার পায়ের কাছে এসে বসে। আদ্রিতার পা দুইটা কোলে নিয়ে হেলান দিয়ে বসে থাকে আয়ন, আর সব কিছু পুনরায় ভাবতে থাকে। আজ এখানে এই মুহূর্তে আদ্রিতা, এখানে তারা এক ঘরে, এখানে সম্পর্কটা গভীর হয়ে অন্য সম্পর্কে জড়াতে পারত। এসব ভাবতে ভাবতেই কখন যে আয়ন ঘুমিয়ে গেছে মনে নেই। সকাল সকাল আদ্রিতার ঘুম ভেঙে যায়। আদ্রিতা পায়ের দিকে তাকিয়ে দেখে আয়ন তার পা জড়িয়ে ধরে মাথা দিয়ে শুয়ে আছে। আয়নের এমন কাণ্ড দেখে আদ্রিতা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কিছু বলল না। আদ্রিতা আস্তে করে আয়নের থেকে নিজের পা সরিয়ে নিল। তারপর রুমের দরজার সামনে এসে দেখে দরজা খোলা। আদ্রিতা তাড়াতাড়ি দরজা দিয়ে বের হতে যাবে, এমন সময় আয়ন বলে ওঠে,
লাভ নাই। রুম থেকে বের হতে পারলেও এই বাসা থেকে বের হতে পারবি না। এই বাসা থেকে বের হতে হওয়ার একটা রাস্তা খোলা আছে, সেটা হলো মেন দরজা, আর যার চাবি এই যে আমার হাতে। কথাটা বলে আয়ন হাত উপরে উঠিয়ে চাবিটা আদ্রিতাকে দেখালো। আয়নের এমন কাহিনী দেখে আদ্রিতা বোকা বনে গেল। আদ্রিতা আবারও খাটে এসে বসলো আর আয়নকে উদ্দেশ্য করে বলল, আমাকে ছেড়ে দে না প্লিজ। তোর যা দরকার সেটা তুই নিয়ে নিয়েছিস। একদম ফালতু কথা বলবি না। আমার তোকে দরকার, তাও আবার সারা জীবনের জন্য। এই বাসা থেকে মুক্তি পেলেও তুই আমার থেকে মৃত্যুর আগ পর্যন্ত মুক্তি পাবি না। আমি তোকে ভালোবাসি, মানে তুই আমাকে ভালোবাসবি। আমার তোকে আপন করে লাগবে, মানে লাগবে। তুই জানিস আমি যেটা চাই সেটা আমার যে কোনো মূল্যে চাই। আমার শখের প্রত্যেকটা জিনিসের মতোই তুই আমার আম্মুর পরে একমাত্র শখের নারী। আমার লাইফ থেকে আমি আমার আম্মুকে হারিয়েছি, দ্বিতীয়বার আর তোকে হারাতে চাই না। তুই আমাকে কখনো ছেড়ে যাস না প্লিজ। আমি তোকে ছাড়া কখনোই ভালোভাবে বাঁচতে পারবো না। আয়নের কথা শুনে আদ্রিতা কিছু বলল না, চুপ করে থাকলো। কিছুক্ষণ পর আদ্রিতা বলল, সেটা কিভাবে সম্ভব আয়ান? আমার তো বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে না হলে আমি ভেবে দেখতাম। বিয়ে হয়েছে তো কি হয়েছে, এটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। তুই আমার কাছে এখানে 6 মাস থাকবে। 6 মাস পর তুই নিলয়কে ডিভোর্স দিবি, তারপর আমি তোকে বিয়ে করে নেব সারা জীবন আমার পাশে, আমার সাথে থাকার জন্য। আমার শরীরের প্রতি এত লোভ তোর এই 6 মাস ধরে? আদ্রিতা আর কিছু বলবে তার আগে আয়ন রেগে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয় আদ্রিতাকে। আয়ন রেগে গিয়ে বলে, আমি আমার মরা মায়ের কসম কেটে বলছি, আজ থেকে আমি তোকে তোর অনুমতি ছাড়া ওইসব করা তো দূরের কথা, কোনোদিন স্পর্শও করবো না আমি। কথাটা বলেই আয়ন রেগে ওয়াশরুমে চলে যায়। আয়ন মুখে কয়েকটা পানির ঝাপটা মেরে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। আয়ন ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আদ্রিতাকে উদ্দেশ্য করে বলে, ফ্রেশ হয়ে নে, আমি খাবার নিয়ে আসি। কথাটা বলেই আয়ন বাসার বাইরে চলে এলো। আসার সময় মেন দরজায় তালা দিয়ে দিল। আয়ন একটা রেস্টুরেন্ট থেকে দুজনের খাবার প্যাক করে নিয়ে বিল দিয়ে বাইরে চলে এলো। আয়নের কাছে ক্যাশ টাকা বেশি নেই। আয়নের ওয়ালেট থেকে কার্ড বের করে এটিএমে টাকা তুলতে গেল। আয়ন টাকা তুলতে গেলে তো আয়নের মাথায় ঘুরে যায়। আয়ন দেখে অ্যাকাউন্ট লক করে দিয়েছে তার আব্বু। আয়ন সেখান থেকে বেরিয়ে বাসায় চলে আসে আর দরজা খুলে ভিতরে প্রবেশ করে। আয়ন বাসার ভিতরে এসেই অন্তরার আবিরকে কল করে তাড়াতাড়ি আসতে বলে রুমে চলে গেল। আয়ন রুমে গিয়ে খাবারগুলো খুলে প্লেটে নিয়ে এসে আদ্রিতাকে দিয়ে খেতে বলল। আদ্রিতা খাচ্ছে না। তখন আয়ন আদ্রিতার দিকে রেগে তাকালো। আদ্রিতা আয়নের দিকে তাকিয়ে খাবারগুলো খেতে লাগে। আদ্রিতা খাচ্ছে না। তখন আয়ন আদ্রিতার দিকে রেগে তাকালো। আদ্রিতা আয়নের দিকে তাকিয়ে খাবারগুলো খেতে লাগে। আদ্রিতা জানে আয়ন রেগে গেলে আবার কী থেকে কী করে বসে কে জানে। আয়নও আদ্রিতার সাথে খেয়ে নিল। কিছুক্ষণ পর কলিং বেল বেজে ওঠে। আয়ন দরজার কাছে গিয়ে লুকিং গ্লাস দিয়ে দেখে আবির ও অন্তর। আয়ন দরজা খুলে এদিক ওদিক আশেপাশে তাকিয়ে আবির ও অন্তরকে ভিতরে নিয়ে আসে। তখন অন্তর বলে, কিরে এইভাবে এত জরুরি আসতে বললি কেন? কিছু কি সমস্যা হয়েছে? আব্বু আমার অ্যাকাউন্ট লক করে দিয়েছে, আমার কাছে তেমন ক্যাশ টাকাও নাই। এই 6টা মাস কীভাবে আদ্রিতাকে নিয়ে এখানে থাকবো বুঝতে পারছি না। আরে বেটা, এটা কোনো কথা? আমরা আসি কি করতে? তুই কিছুক্ষণ ওয়েট কর, আমরা আসছি। এই মামা চল। তারপর অন্তর আর আবির বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর ফিরে এসে আয়নের হাতে একটা 4টা টাকার বান্ডিল ধরিয়ে দিয়ে বলে, এখানে মোট 2 লাখ আছে। 6 মাস চলে যাবে, কোনো ব্যাপার না। আর না গেলে তো আমরা আছি, সমস্যা নেই। এত টাকা কই পালি তোরা? আরে বেটা, আমাদের 3 জনের অ্যাকাউন্টে কি কম টাকা আছে নাকি? তোরটা লক করেছে তো কি হয়েছে, আমরা তো আছি। তো এগুলো তো কিছুই না, আব্বুর কাছে চাইলে আরও দিবে। আমরা হলাম বড়লোকস। একটা কথা বুঝতেছি না, আমরা দুজনেই এত বড়লোকস মানুষের তোর মতো বর্তমান ফকিন্নির সাথে কথা বলছি কেন? এই মামা অন্তর চল, এসব ফকিন্নি পোলাপাইনের সাথে কথা বলে আমাদের কাজ নেই। মার খাওয়ার ইচ্ছে হয়েছে, দিব? না থাক ভাই, লাগবে না। তারপর তারা 3 জন আড্ডা দিতে লাগলো। কিছুক্ষণ আড্ডা দিয়ে অন্তর ও আবির চলে গেল। সাথে আয়নও বাহিরে বের হয়ে আসলো। আয়ন কয়েকটা গল্পের বই কিনে নিয়ে বাসায় চলে আসলো।
আয়ন রুমে এসে দেখে আদ্রিতা হেলান দিয়ে আনমনে কোনো কিছু ভেবে চলেছে। আয়ন আদ্রিতার সামনে গিয়ে বইগুলো রেখে দেয় আর আদ্রিতাকে উদ্দেশ্য করে বলে, জানি এই 6টা মাস তোর এভাবে ঘরবন্দি হয়ে থাকতে অনেক কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই। এই যে কয়েকটা বই আছে, এখানে এগুলো পড়ে সময় কাটাতে পারিস। বইয়ের কথা আয়নের মুখ থেকে শুনে আদ্রিতার এক্সামের কথা মনে পড়ে। আর কয়েকদিন পরেই তো তাদের ফাইনাল এক্সাম। তখন আদ্রিতা বলল, সামনে তো তোর আর জমার ফাইনাল এক্সাম। আমি এক্সাম দেবো না, আর সাথে তুইও না। তোর একটা বছর পিছিয়ে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোকে আমার জীবন থেকে হারিয়ে ফেললে আমার জীবন কোনো সমাধান থাকবে না। সো এক্সামের কথা মন থেকে মুছে দে। 6 মাস এখান থেকে তুই বেরোতে পারবি না, যা হবার 6 মাস পর হবে। একদিন করে পুরো 6 মাস কেটে গেল। এই 6 মাসে আদ্রিতা কোনোভাবেই বাসা থেকে বের হতে পারেনি। আয়নও তেমন বাসার বাইরে বের হয়নি রাতে ছাড়া। এই 6 মাস 6 বছরের মতো কেটেছে আদ্রিতা ও আয়নের। এই 6 মাসে আয়ন আদ্রিতাকে স্পর্শ পর্যন্ত করেনি। আদ্রিতা এই 6 মাস সহ্য করে নিয়েছে। আদ্রিতার আয়নের প্রতি যতটা রাগ ঘৃণা আয়নের প্রতি ছিল, তা এই 6 মাসে অনেকটাই কমে গেছে বলা যায়। আদ্রিতা এই 6 মাসে বুঝতে পেরেছে আয়ন কেন এসব করেছে। আয়ন শুধু তাকে পাওয়ার জন্যই এসব করেছে। আদ্রিতা এই 6 মাসে খুব ভালোভাবে বুঝে গেছে আয়ন তাকে ছাড়া কখনো থাকতে পারবে না। আয়ন তাকে কতটা ভালোবাসে। 6 মাস তো কেটেই গেল। কি হতে চলেছে সামনে? আদ্রিতা কি নিলয়কে ডিভোর্স দিবে, বা নিলয় কি বা আদ্রিতাকে ডিভোর্স দিবে? আদ্রিতা কি আয়নের ভালোবাসাকে মেনে নেবে, নাকি আয়নকে দূরে সরিয়ে দিবে, নাকি দুজনের থেকেই সরে গিয়ে এই অপবিত্র শরীর নিয়ে সারা জীবন একাই কাটিয়ে দিবে? 6 মাস পর নিজের বাসায় নিলয়, চাচা চাচি এবং তার আব্বুর সামনে দাঁড়িয়ে আছে আয়ান। আয়নের সাথে আছে আদ্রিতা, অন্তর ও আবির। হঠাৎ 6 মাস পর আয়ন আদ্রিতাকে দেখে বেশ খানিকটা অবাক হয় আয়নের আব্বু, যাকে তন্ন তন্ন করে খুঁজেও পায়নি। হঠাৎ সে বাসায় সবার সামনে দাঁড়িয়ে আছে। আয়ন একটা কাগজ বের করে টেবিলের উপর ফেলে দিল, যেটা আদ্রিতা আর নিলয়ের ডিভোর্স লেটার। আয়ন ডিভোর্স লেটারটা টেবিলে রেখে আদ্রিতাকে উদ্দেশ্য করে বলল, আদিতা সাইন কর। আয়নের কথা শুনে আদ্রিতা কিছু না ভেবেই সই করে দেয়, কেননা এই অপবিত্র শরীর সে নিলয়কে উপহার দিবে না। এর চেয়ে ডিভোর্স হওয়াটাও উত্তম, যা আদ্রিতার জন্য ভালো হবে। তাই আদ্রিতা সই করে দেয়। তখন আয়ান একটা মুচকি হেসে নিলয়কে উদ্দেশ্য করে বলে, নে সই কর। কি এটা? আর আমি কেন সই করব? তোর আর আদিতার ডিভোর্স লেটার, নে সই কর। কখনো না, আমি মরে গেলেও সাইন করব না। আমার যেটা লাগবে মানে সেটাই লাগবে। দেখ, ঝামেলা করবি না। আদিতা তোর সাথে থাকবে না, তাই সই করে দিয়েছে। যেখানে আদিতা তোর সাথে থাকতে চায় না, সেখানে নিজের জেদ দেখাস না, তোর জন্য মঙ্গল হবে না। আদ্রিতা সই করলেও আমি করব না। কি করবি তুই? তোকে 3 মিনিট সময় দিলাম, চাচা চাচি এরে বোঝাও, না হলে আমি কি করতে পারি তা তোমাদের ভালোভাবেই জানা আছে। নিলয়ের আব্বু আম্মু নিলয়কে বোঝাতে থাকে, কারণ আয়ান যেটা বলে সেটাই করে। আয়নের আব্বুও নিলয়কে সই করে দিতে বলে, কারণ আয়নের আব্বু বুঝে গেছে যে কোনো মূল্যেই আয়নের আদ্রিতাকে চাই। আদ্রিতাকে পাওয়ার জন্য আয়ন যা কিছু করতে পারে। নিলয়ও এক জেদি ছেলে, সে কোনোভাবেই ডিভোর্স পেপারে সই করবে না। তখন আয়ন বলে, 3 মিনিট শেষ, এবার তোর পরীক্ষা দেওয়ার পালা। কথাটা বলেই আয়ন অন্তরকে ইশারা করে। অন্তর গিয়ে নিলয়ের আব্বু আম্মুর দিকে বন্দুক ধরে। তখন আয়ন বলে, তুই নাকি তোর আব্বু আম্মুকে খুব ভালোবাসিস, এবার পরীক্ষা দেওয়ার পালা। একদিকে আদিতা, অন্যদিকে তোর আব্বু আম্মু। এই দুইটার মধ্যে তোকে যে কোনো একটা বেছে নিতে হবে। সময় 30 সেকেন্ড। নিলয় তার আব্বু আম্মুর দিকে তাকায়। নিলয় চুপ করে আছে। তখন আয়ান নিলয়ের কাছে গিয়ে কানে কানে বলে, দেখ নিলয়, সই করে দে। তুই কি ভাবছিস এই 6 মাসে আমি আদির সাথে কিছুই করিনি? আদিতার সাথে আমার বাসর হয়ে গেছে। এখন তুই যদি আদিতাকে নিতে চাস তো নে, আমার সমস্যা নেই। আস্তে আস্তে কানে কানে কথাটা বলল আয়ান। নিলয় রেগে গিয়ে আয়নের হাত থেকে কলমটা নিয়ে আয়নকে উদ্দেশ্য করে বলে, এই নিলয় চৌধুরী কখনো অন্যের ইউজ করা জিনিস ইউজ করে না। কথাটা বলেই নিলয় ডিভোর্স পেপারে সই করে দেয়। সবাই একটু অবাক হয়ে যায়।
আয়ন এমন কি বলল যে রেগে গিয়ে নিলয় সই করে দিল? অন্তর নিলয়ের আব্বু আম্মুর দিক থেকে পিস্তল নামিয়ে নিল। তখন আয়ান নিলয়কে উদ্দেশ্য করে বলল, যা এবার চুপচাপ বাসায় যা চাচাকে নিয়ে, আর আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিস, যা। নিলয় তার আব্বু আম্মুকে নিয়ে কোনো কথা না বলে আয়নের আব্বুকে বলে বাসা থেকে বেরিয়ে গেল। তখন আয়ান আরও একটা কাগজ টেবিলের উপর রেখে আদ্রিতাকে উদ্দেশ্য করে বলে, আদিতা, এবার এটাতে সই কর। কিসের কাগজ? আর আমি কেন সই করবো? করবো না আমি কখনো সই। তোর আর আমার বিয়ের রেজিস্ট্রি। আমি তোকে বিয়ে করতে পারবো না। আমার এই জীবনে আমি আর কাউকে বিয়ে করবো না। ছোট্ট একটা জীবন আমি একাই কাটিয়ে দেবো। দেখ, আমাকে রাগাবি না, চুপচাপ সাইন কর। তোকে আমি আজকে বৈধভাবে আমার করে পাবো। আমি বিয়ে করবো না। আঙ্কেলের জন্য নিলয়কে বিয়ে করেছিলাম, যেখানে তাকে ডিভোর্স দিতে হলো সেখানে আমি আর বিয়ে করবো না। তোর সাথে অনেক ভালোভাবে কথা বলছি, আর না, সাইন কর। ধমক দিয়ে আয়ান রেগে আদ্রিতার মাথায় পিস্তল ঠেকিয়ে কথাটা বলল। আদ্রিতা ভয় না পেয়ে বলল, করবো না আমি সাইন। মেরে ফেলবি তো মেরে ফেল আমাকে। এই জীবন নিয়ে আর বেঁচে থাকার ইচ্ছা নেই আমার। আঙ্কেল ছোটোবেলা থেকে নিজের মেয়ের মতো মানুষ করেছে আমাকে, সেখানে আঙ্কেলের মান সম্মান আমি টিকিয়ে রাখতে পারিনি। সেখানে তোকে বিয়ে করে আমি আঙ্কেলের মান মনে কষ্ট দিতে পারবো না। আব্বু, ওকে সাইন করতে বলো, আমার রাগ উঠতেছে কিন্তু। আদ্রিতা মা, সাইন করে দে। এই কয়েক মাসে আমি ভালোভাবে বুঝে গেছি আয়ন তোকে অনেক ভালোবাসে। শুধু আমার জেদের কারণে আমি আয়নের ভালোবাসাকে প্রশ্রয় দেইনি। শুধু আমার জন্য এত কিছু হয়ে গেল। যদি আমি আয়নের কথা মেনে নিয়ে আয়নের ভালোবাসা মেনে নিতাম, তাহলে আজ এমনটা হতো না। আর আমি তোকে মেয়ের মতোই দেখি। তুই আয়নকে বিয়ে করে নে। এ বাড়িতে সারা জীবন আমার কাছে মেয়েই হয়ে থাকবি। আর আয়ান একটু রাগী বদমেজাজি, কিন্তু তোকে অনেক ভালোবাসে, যা হয়তো তুই ক্ষণে ক্ষণে অনুভব করতে পেরেছিস। তুই আয়নকে বিয়ে করে নে, এতে আমি খুশি হব। আয়নের আব্বুর কথা শুনে আদ্রিতা চুপ করে আছে, কিছুই বলছে না। তখন আয়ান আদ্রিতার মাথা থেকে পিস্তলটা নামিয়ে নিজের মাথায় ধরে বলে, তোকে আমি অসম্ভব ভালোবাসি, তোকে আমি মারতে পারবো না। তোকে না মারতে পারলো আমি মরে যেতে পারি। তুই সাইন করবি নাকি আমি আমার মাথায় চালিয়ে দেব? সময় 30 সেকেন্ড। আয়নের এমন কাণ্ড দেখে আদ্রিতার বুকটা ধুক করে ওঠে, কারণ আদ্রিতাও একটু একটু করে আয়নকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু সেই দিনে ঘটনার অভিমান সে সরিয়ে প্রকাশ করতে পারছে না। আয়ন অনেক রাগী ছেলে। আয়ন নিজের মাথায় পিস্তল চালিয়ে দিতে দুইবার ভাববে না। আদ্রিতা আয়নের কাছে এসে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। তারপর আয়নের প্রতি সমস্ত রাগ অভিমান এক সাইডে সরিয়ে রেখে সই করে দিল। তারপর আয়নের দিকে একবার তাকিয়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। আদ্রিতার এমন কাণ্ড দেখে সবাই অবাক। হঠাৎ থাপ্পড় মারল কেন? সবাই অনেক খুশি আজ, কারণ আয়নের একতরফা ভালোবাসা আজ বৈধতা পেল। এখন কাগজে কলমে আদ্রিতা আয়নের স্ত্রী। এখন আদ্রিতার প্রতি সমস্ত অধিকার আয়নের। আদ্রিতা চলে গেলে আয়ন তার আব্বুর কাছে যায় আর তার মাথা নিচু করে বলে, আব্বু, আমাকে তুমি ক্ষমা করে দাও। সেই দিনের জন্য আমি অনেক অনেক সরি। আসলে আমার মাথায় ঠিক ছিল না, রাগের মাথায়। তুমি তো জানো আমি রাগের মাথায় কি করি, আমি নিজেই জানি না। আর হয়তো সেই দিন এমন না করলে হয়তো আজ আদিতাকে আমি পেতাম না, আর আদিতাকে না পেলে আমিও বাঁচতাম না। তোর প্রতি আমার রাগ নেই, তুই আমার সন্তান। সন্তানের প্রতি কি কেউ রেগে থাকে? আমি ভুল করেছিলাম বলে তুই এমনটা করেছিস, আর সারা জীবন করে যাবি? আদ্রিতাকে তোর করে রাখার জন্য তুই সারা জীবন এমন পাগলামি করে যাবি? আমি তোকে সাপোর্ট করব। তোর ভালোবাসাকে আমি সম্মান করি, যেখানে তুই তোর ভালোবাসার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে রাজি। আর সারা জীবন এইভাবে আদ্রিতাকে আগলে রাখবি। কথাটা বলেই আয়নের আব্বু আয়নের মাথায় হাত বুলিয়ে দিল। তখন অন্তরার আবির সামনে এসে বলল, আমি চাই তোমরা সারা জীবন আইনের পাশে এভাবেই থাকো। তোমরা 3 জন এভাবেই নিজের ভাইয়ের মতো থাকো, যেখানে ভাইয়ের জন্য তোমরা জীবন দিতেও রাজি। তোমাদের মতো বন্ধুত্ব যেন সারা জীবন এভাবে থাকে। তোমাদের মতো বন্ধু যেন সবাই পায়। আর তোমাদের সেদিনের ব্যবহারে আমার কোনো রাগ নেই। আমরা তো আমার সন্তান এর মতোই। আচ্ছা, তোমরা আড্ডা দাও, আমি আদিতার সাথে কথা বলে আসি। কথাটা বলেই আয়নের আব্বু
আদ্রিতার সাথে কথা বলতে চলে যায়। আয়ান, আবির আর অন্তর ছাদে চলে আসে আর আড্ডা দিতে থাকে। তখন আবির বলে, আচ্ছা মামা, আজ তো তোর আর আদ্রিতা আপুর বাসর রাত। কিসের বাসরাত? বাসরাত তো কবেই হয়ে গেছে। মানে? শালা ওরা 6 মাস এক বাসে থেকেছে। তোর কি মনে হয় এই 6 মাস আয়ন বসেছিল? উল্টোপাল্টা কিছু করেনি? তুই যা ভাবছিস তা না, এমনটা কিছুই হয়নি। আমি তোদের মতো ক্যারেক্টারলেস না। তুই যে কেমন, তোর চরিত্র কেমন তা জানা আছে। শালা ডিভোর্সি সিনিয়র মেয়ের জামাই। তারপর অন্তর আর আবির কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যায়। আয়ান নিজের রুমে এসে বসে থাকে, কিন্তু মন বসছে না। আয়ান সোজা আদ্রিতার রুমে চলে যায় আর দরজাটা লক করে দেয়। আয়ান তাকিয়ে দেখে আদ্রিতা বই পড়ছে। আয়ান আদ্রিতার সামনে গিয়ে বইটা নিয়ে নেয় আর বলে, এভাবে সারাদিন বই না পড়ে কিছু একটা তো করতে পারিস। কি করব? তোর তো বিয়ে হয়েছে আজকে, তা জামাইয়ের সাথে বাসর টাসর তো করতে পারিস। বাসন না, ধর্ষণ। তুই বারবার এই কথা বলে আমার বুকে কষ্ট দিতে মজা পাস, তাই না? আচ্ছা, তুই কি এখন আমাকে ঘৃণা করিস? আমি কি এতটাই খারাপ যে তোর যোগ্য না? আমাকে কি একটা আবার মেনে নেওয়া যায় না? আমি কি তোর ঘৃণার দেওয়ালটা একটুও ভাঙতে পারিনি? নাকি আমি সামান্য একটু ভালোবাসা পাওয়ারও যোগ্য না? জানি না আমি। তুই কি জানিস? এইটুকু জানি যে আজ থেকে তুই আমার জামাই। তার মানে তুই মন থেকে আমাকে মেনে নিয়েছিস, আমাকে ভালোবাসিস? সেটা কখন বললাম? তোর কথাই বোঝা যায়। আর যদি না ভালোবাসতি তাহলে তখন আমার মাথায় বন্দুক ধরার ফলে থাপ্পড় মারতিস না। তা কখন থেকে আমাকে ভালোবাসিস? জানিস, যখন তখন জিজ্ঞেস করতেছিস কেন? তোকে আমি সেই আগে থেকেই ভালোবাসি, কিন্তু আঙ্কেলের সাথে বেইমানি করতে চাইনি বলে আঙ্কেলের কথা মেনে নিয়ে তোকে মন থেকে মুছে ফেলে আমি নিলয়কে বিয়ে করে নিই। তখন তোর কথা খুব মনে পড়ছিল আমার, তোর প্রতি যে একটু ভালোবাসা ছিল আমার। তা সেদিন ওই ঘটনার পর থেকে তোর প্রতি ঘৃণা জমে যায় এবং 6 মাস ধরে আস্তে আস্তে সেই ঘৃণার দেয়ালটা সরে যায়। কনে কনে অনুভব করি তুই আমাকে কতটা ভালোবাসিস, তুই আমার জন্য কি কি করতে পারিস। আমার কি তোর এই ভালোবাসাটা অস্বীকার করার কোনো উপায় আছে? আর বর্তমানে তুই আমার বিয়ে করার স্বামী, আমি এখন আমার জামাইয়ের ভালোবাসা, জামাইকেই ভালোবাসি। আর আমি চাই আমার জামাই আমাকে সারা জীবন এভাবে ভালোবাসুক আর আগলে রাখুক, আমার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করুক। তোমার জামাই সারা জীবন এভাবে যুদ্ধ করে তোমাকে ভালোবেসে যাবে। তুমি শুধু তাকে সারা জীবন এভাবে ভালোবেসে যেও আর বিশ্বাসটুকু রাখো। বিশ্বাস করি বলেই তো এইসব কথা জামাইকে বললাম, বিশ্বাস না করলে বলতাম না তো। শুধু কি জামাইকে ভালোবাসলে আর বিশ্বাস করলে হবে? জামাইয়ের যে আদর দরকার সেটার খেয়াল কে রাখবে? জামাইয়ের আদর লাগলে বউ আদর করে দেবে, এখানে আমার কি করতে পারি? তা বউ জামাইয়ের আদর খেতে ইচ্ছে করছে, জামাইয়ের আদর খেতে ইচ্ছে করলে সে আদর খাবে, এখানে বউ কি মানা করতে পারে? আদ্রিতার পারমিশন পেয়ে আয়ান আদ্রিতার ঠোঁটের সাথে তার ঠোঁট লাগিয়ে দেয় আর চুষতে থাকে। আদ্রিতা আয়ানকে রেসপন্স দিতে থাকে। তারপর আয়ান আর আদ্রিতা পৃষ্ঠা নাম্বার জুদলিংপংয়ের কাহিনীতে অবস্থান করে। সুখের রাজ্যে পাড়ি দিয়ে আদর খেতে থাকে। আজকের আদরে নেই কোনো হিংস্রতা, শুধু ভালোবাসাময় অনুভূতি দিয়ে ঘেরা। আয়ান তার আদ্রিতার পেট ভরে আদর খেয়ে খিদে মেটাক, আমরা গিয়ে তাদের জন্য পানি নিয়ে আসি। খাওয়া দাওয়ার শেষে তো পানি লাগবেই, না হলে আবার ঝাল লাগতে পারে না।